হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? সো এই যে আজকে আমরা 12 নম্বর লেকচারে চলে আসছি, অ্যান্ড বিফোর ফাদার ডু, এই যে তোমরা সবাই চলেও আসছো। তো সবাই চলে আসলে আমরা ক্লাসটা শুরু করবো, এবং এই মুহূর্তে এটা আমি তোমাদেরকে আসলে প্রথমে একবার বলে নিচ্ছি, এখন আরও একবার বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে লাস্টে যে দুটো ক্লাস হয়েছে থার্মোডিনামিক্সের 10 এবং 11 নম্বর লেকচার, সেই দুইটা ক্লাস নিয়ে আমার আসলে বেশি ভালো লেগেছে। সেখানে অডিয়েন্সের এক্সাজারেশন অনেক ছিল, সেটা আমি বলবো না। এই লাইভে অডিয়েন্স ধরে রেখে পড়ানোর ভিতরে আসলে তোমাদের লস। তো আমি তোমাদেরকে ডিরেক্টলি যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে এরকম যে আমরা যখন লাইভ ক্লাস করি, সেটা করার মাধ্যমে তোমার কাজটা আগে আগে শেষ হয়ে যায়। নাইলে জমায় রাখা কাজ কেউ কখনো শেষ করে না, তারা পিছায় পড়ে। তো এই জন্য তোমাদের জন্য একটা গুড সাজেশন, লাইভে থেকে ক্লাসটা করতে পারো। আর দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলতে চেয়েছি, সেটা হচ্ছে 10 এবং 11 নম্বর লেকচারটা করা আমার কাছে মনে হয়েছে এখানে আমরা সাফিসিয়েন্ট পড়ছি। সো আজকে আমরা 12 নম্বর লেকচারেও সাফিসিয়েন্ট পড়বো। এবং আমরা লাস্ট ক্লাসে যেখানে থেমেছিলাম সেটা তোমাদের সবার মনে আছে, আমি আলোচনায় আসতেছি। তোমরা প্রথমে গ্রিটিংস, কে কেমন আছো, কোথায় আছো, ভালো আছি, এই সেই হ্যান, এগুলো আসলে বলতেছি। এগুলা কাজের কথা না, তার আগের কথাগুলো আমি বলছি। তো সেটা হলো যে 10 এবং 11 নম্বর লেকচারের পর আজকে 12 নম্বর লেকচার। 11 নম্বর লেকচারে আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতার প্রশ্নটা ভালো করে দেখছি। এবং আমরা তারপরে আমরা সেখান থেকে কিছু এক্সটেনশন দেখছি, যেখানে রুদ্রতাপীয় প্রক্রিয়া এবং সমস্ত প্রক্রিয়ার গ্রাফের কথাবার্তাগুলো আমরা শিখেছি। ওখান থেকে মেইন স্ট্রিম যে অঙ্কগুলো আছে ওটা আমরা করেছি। তো আজকে এই 12 নম্বর লেকচারে আমরা যে পার্টটা করব সেটা বলে রাখছি প্রথমেই। কার্নো ইঞ্জিন যেটা আমরা পড়েছিলাম, সেটার একটা অংশ আছে অ্যাডভান্সলি, আমরা ওই এরিয়াটা বের করতে চাই। ওই কার্নট সাইকেলে যে এরিয়াটা কভার করে সেটাকে আমরা বের করতে চাই। এবং সেটা বের করার কোনো অঙ্ক আমাদের বইয়ে নাই বা অ্যাডমিশনও আসে নাই। কিন্তু সেটা তো করা যায় আমাদের নলেজ থেকে, সেটা আমরা করব। আজকে ক্লাসের লাস্টের অংশে আমরা ওটা করব, সেটা হবে লাস্ট পোর্শন। এর আগে তাহলে আমরা কি করব? এর আগে আমরা রেফ্রিজারেটর যেটা আছে, বা এনট্রপি, রেফ্রিজারেটর না, আজকে আমরা এনট্রপিতে যাব। সো এনট্রপির যে টপিক আছে সেগুলোর ভিতরে আমরা কিছুটা এক্সপ্লোর করবো এবং বাকি অংশগুলো দেখব। এবং এভাবে করে আর দুটো ক্লাসের মাধ্যমে আমাদের এই জিনিসপত্রগুলো, যেগুলো থিওরিটিক্যালি আমাদের জানা লাগছে, সেগুলো ডান হয়ে যাবে। এরপরে আমরা অঙ্ক করব। ওকে, 14-15 নম্বর ক্লাস থেকে আমরা অঙ্ক সলভ করব। প্রচুর অঙ্ক যদি সলভ করা হয়, তখনই কিন্তু তুমি এর ফলাফল পাবে। ব্যাপারটা এরকমভাবে তুমি চিন্তা করতে পারো যে তুমি একজন, মনে করো, আম বাগানি। আম গাছের তুমি হচ্ছে বাগান করছো। এখন তুমি গাছ ভালো করে লাগাইছো, সেখানে পরিচর্যা করছো, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তো ওই বাগান কোনোদিন গ্রোই করবে না। তো যখন তোমার ওই পুরা আম বাগান তৈরি হয়ে গেল, যখন তোমার কি বলে যে ক্রপ যখন তুমি উঠাবা, তোমার ফসল যখন উঠাবা, তখন যদি তুমি সেটা না উঠাও, তাহলে তোমার এই বাগান করা এবং পুরা যে একটা প্রজেক্ট, সেটা কিন্তু বৃথা, রাইট? তো ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে একটা চ্যাপ্টারকেও তুমি এভাবে দেখতে পারো। তুমি যদি থিওরি না জানো, তাহলে আসলে কোনোদিনই অঙ্ক কইরা কিছুই করতে পারবা না, অঙ্ক ইভেন্চুয়ালি করতেও পারবা না। আর যদি তুমি থিওরিটিক্যালি কারেক্ট হও, তাহলে তুমি 70% অঙ্ক করতে পারবা, বা 30% অঙ্ক তুমি ওই ফসল উঠানোর মতো অঙ্ক সলভ করলে করতে পারবা, যেটা আমরা লাস্টের 2 ক্লাসে করবো। সো দ্য জার্নিটা বড়, তাই না? 15টা ক্লাসের একটা কথাবার্তা হয়েছে, এবং সেখানে আমরা আজকে 12 নম্বর ক্লাসে আছি। এখন 3টা ক্লাস বাকি আছে, এটা হলে থার্মোডিনামিক্স শেষ হবে। থার্মোডিনামিক্সকে আরও সহজে 12টা ক্লাসে পড়ানো যেত। 12 ক্লাসেই থার্মোডিনামিক্স পড়ানো যেত, এইটাই পড়ানো যেত যেটা আমরা 15 ক্লাসে পড়তেছি। কিন্তু ওই যে প্রথম লাইভে নেওয়ার কারণে, শুধুমাত্র এই লাইভে ক্লাস নেওয়ার কারণেই তোমাদের টেম্পারমেন্ট, তোমাদেরকে ধরে রাখার জন্য 3টা ক্লাস আমি নিজে বেশি নিয়ে দিচ্ছি। মানে ওই স্পিডটা দিছিলাম না কেন? তোমরা সবাই ভাই কি বলে উসাইন বোল্ট না, বা সবাই হচ্ছে গিয়া যে তোমার পা এখনো কাঁচা, তুমি দৌড় দিতে চাও, তোমার তো পা ভেঙে যাবে। তোমার পা যদি আসলে পরিপক্ক হয়, তখন তুমি দৌড়াতে শিখবা। আর যখন তুমি দৌড়াতে শিখবা, তারপরে তুমি চিন্তা করতে পারো যে তুমি হাই জাম্প দেওয়াও শিখবা। প্রথম দিনই একটা বাচ্চারে হাই জাম্প দেওয়াতে গেলে ওর মানে কি বলে, পাটা ভেঙে যায়। সো দ্যাট ওয়াজ মাই ইন্টেনশন, অ্যান্ড দিস ইজ দ্য টোন ফর 27। এইটাই হচ্ছে কথা, বুঝতে পারছি? তাহলে আজকে আমরা চলে যাবো 12 নম্বর লেকচারে। তার আগে এবার আসো, এখন বলা যায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার, আমি নোট করি। কিন্তু আপনি দেখেন না, আজমাইন আক্তার বলছো, এই একটা আজমাইন, আমি তোমার নোটটা সবসময়ই দেখবো, বা আমি তোমার নোট কেন, যে কারো নোটই আমি দেখবো। এবং ওই জায়গা থেকেই বলতেছি, তুমি যে এই অপবাদটা দিলা, এটা আমি নিতে পারলাম না। আমি এত নোট দেখি, আমার থেকে বেশি নোট কেউ দেখে না। এটা ট্রু, গ্রুপে বলো বা পেজে বলো, আমার থেকে বেশি নোটের রেসপন্স কেউ করে না, আমি এটা বলতে পারি। তো তুমি আমাকে এই অফারটা দিতে পারো না। যাই হোক, হয়তোবা এটা হতে পারে অনেক নোট আসে, সেই সব নোটে কমেন্ট একদিনে আপলোড করলেই শেষ হয় না, দেখা যায় কন্টিনিউয়াসলি চলতে থাকে। ফেসবুক যেভাবে করে নিউজ ফিডে সামনে সেটা শো করে, সেটা আসে। সো আমার কমেন্টিং করা বা তোমাদের নোট কমেন্টিং করার থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের নোটটা আমার দেখা। সো ওইটা আমি করতেছি, এবং তোমারটাও দেখবো, তুমি মন খারাপ করবে না, ঠিক আছে?
ফাইন, সবার জন্য এটা বলছি। ওকে, এখন হচ্ছে ভাইয়া কালকে আপনার কোর্সে ভর্তি হয়েছি। তোয়া বলছো, তোয়াকে তো আমি অনেকদিন যাবতই চিনি, তুমি তো ক্লাসে আমি তো দেখতেছি। তো তুমি কালকে ভর্তি হয়েছো, আমি ভাবছি তুমি বোধহয় অনেক আগে থেকেই স্টুডেন্ট আছো। ফাইন, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম স্যার নাবিল। ওয়ালাইকুম আসসালাম। তুমি সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই সবসময় ভালোই থাকি, এখন আরও বেশি ভালো ভালো থাকি, এখন আরও বেশি ভালো থাকি। পড়াইলে তোমাদেরকে আমার খুব ভালো লাগে। সো এরকমভাবে আমি ভালো আছি, ঠিক আছে। এখন আমাকে তো তোমাদের ভালো রাখতে হবে, আমাকে তোমরা ভালো রাখবে না? তোমাদের ভালো থাকার কারণ আমি হতে চাই। তোমাদের ভালো থাকার কারণ কিভাবে হতে চাই? সবার আগে ফিজিক্সটা পড়াতে চাই। ফিজিক্সটা যদি তুমি ভালো মতো পড়ো তাহলে তোমার একটা সাবজেক্ট, হার্ড একটা সাবজেক্ট এসেছি, একটা সাবজেক্ট না, দিস ইজ সামথিং, যেটা তোমাকে, এটা হচ্ছে কি বলে, ল্যাঙ্গুয়েজ অফ নেচার। এটা তোমাকে চিন্তাশীল বানাবে, ইমাজিনেশন পাওয়ার বাড়াবে, বস্তুগত চিন্তাকে তোমাকে ধারণ করতে, সেটা ভিজুয়ালাইজ করতে তোমাকে ক্যাপাবেল বানাবে। তখন তুমি এমন কিছু জিনিস চিন্তা করতে পারবা যেইটাই আসলে তোমার পারপাস হওয়া উচিত ছিল দুনিয়াতে এসে, তোমাকে ভালো কিছুই করতে হবে, এর জন্য কি এটা তো পাঠাইছেন, তাই না? আদারওয়াইজ তো পাঠান নাই, তো চিন্তাশীল মানুষ তো হইতেই হবে। তো এখন ওই জন্যই ফিজিক্স সাবজেক্টটা সব থেকে বেশি হচ্ছে পারসিউশন করে, যেটা মানুষকে আসলে চিন্তা করতে শেখায়। যারা এটার মজা পেয়ে যায়, যারা এই জনরার মজা পেয়ে যায় না, মানে যাদের সঙ্গে এই টোনটা ম্যাচ হয়ে যায়, তাদের জন্য এইটা লাইক একটা ফিলোসফি, একটা লাইফস্টাইল। ওকে, তো তার খুব ক্ষুদ্র একটা অংশ আমরা সিলেবাসে পড়ি। তো আমি মনে করি ফিজিক্স বইয়ের যে সিলেবাস তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, এটা সাফিসিয়েন্ট না, এটা আরও বেটার হওয়া উচিত, অনেক বেটার হওয়া উচিত। এবং সেটা তোমরা নেওয়ার মতো ক্যাপাবেল অফও, বাট আমাদের বইয়ের সিলেবাসগুলো আমার কাছে মনে হয় এটা আরও বেটার হইতে পারতো। কিন্তু সেই অংশটাই আমরা আবার স্টুডেন্টরা বলি ভাই এই মেলা কঠিন, তখন আমার হাসি আসে, কান্না পায়। প্রচণ্ড হাসির পরে মানুষের কি আসে, কান্না হয়, তাই না? যে হাসতে হাসতে চোখের পানি পড়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা তখন আমার মনে হয়। তো ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বলছি যে তোমরা জেনুইনলি যারা ক্লাস করছো, উপকারটা তারাই বুঝতেছো, যারা করছো না তারা বুঝছো না। যারা করছো না তারা, তাদের জায়গা থেকে বলবো যে তোমাদের সিরিয়াস হইতে হবে। যদি এমন হয় যে তুমি এই সাবজেক্টে হ্যান্ডেল করতে পারো না, তখন তোমার খুব কষ্ট হবে, তোমার উপর থেকে খুব ডিপ্রেশন যাবে, এমন একটা অবস্থা হবে, তখন তুমি ভাববা, এমন অবসেশন হবে যে দুনিয়ায় সব প্রবলেম আমি সলভ করতে পারতেছি, কিন্তু এই ফিজিক্সে এসে আমি এই ধরা খেয়ে যাচ্ছি, তোমার জিদ চলে আসবে তখন। তো সেটা না খুব গুড ফিলিং না, আনইজি ফিলিং। তো সেই ফিলটা যেন আমার কোনো স্টুডেন্ট না হয়, সেটার আমি চেষ্টা করছি। সো আমার টেক কেয়ারও তোমাদের করতে হবে, যেহেতু তোমরা বলতেছো যে তোমরা ভালো আছো, তোমাদের বেনিফিট হচ্ছে ক্লাসে, তাহলে তোমারও ডেফিনেটলি এইটা চিন্তা করতে হবে, তাহলে ভাইয়া আসলে কি চান, তাহলে ভাইয়াকে দেখি আমি কি আসলে হেল্পটা করতে পারি, স্যারকে দেখি আমি কি হেল্পটা করতে পারি। তো তুমি কি হেল্প করতে পারো বলো তো? তুমি এই হেল্পটা করতে পারো, সেটা হচ্ছে গিয়া ভালো ক্লাসকে তুমি তোমার বন্ধুকে, যে পড়ালেখা করে তারে, মানে হুদাই একজন টিকটকার রে, যে আসলে ক্লাস ক্লাস আসলে কইরাও লাভ নাই, ও কিছু বুঝবে না, তারে ভাই আমি লাইভে চাই না। তারে আমি বলবো যে তুমি তোমার সময় নষ্ট করো না, তুমি তুমি যেটা ভালো পারো ওটা করো। বাট আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে ফ্রেন্ডরা আছে যারা হচ্ছে কি আসলেই পড়তে চায়, জানতে চায়, বুঝতে চায়, তাকে এই জিনিসটা জানার সুযোগ করে দিবা। ইভেনচুয়ালি তাদের কাছে চলেও যাবে। বাট এইটা এতটুকুই তুমি করতে পারো সর্বোচ্চ। আর এটা না করলেও কিছু যায় আসে না, তুমি আগে তোমার পড়াটা পড়বা, সেটা হচ্ছে সবার আগের কথা। ঠিক আছে, ফাইন। ভাইয়া একটা কমেন্টের রিপ্লাই করেন, তাহলে একটা কমেন্টের রিপ্লাই করে যদি আমি ক্লাসটা শেষ করে দিই তাহলে চলবে? তুষি 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 সব কিছু, ওই যে তাসফিন জাহান তুষি, ও সব নোটগুলো ভালো মতো দেয়, তাহলে তোমার কমেন্টের রিপ্লাই আসলে করা উচিত। আমি দেখেছি তুমি ডেডিকেটেডলি পড়াগুলো পড়ো, ক্লাসগুলো করো, এবং হচ্ছে নোটও সাবমিট করো। তো যারা আসলে, আমি সুপার স্টুডেন্ট, এই জন্য তুমি কখনোই তোমার নিয়ে এত কোনো কিছু যায় আসে না, তুমি সুপার স্টুডেন্ট, এই জন্য তোমার নিয়ে নাচার কিছু হয় না। কিন্তু কথা হচ্ছে যারা ডেডিকেটেড, তুমি হয়তো স্টুডেন্ট ভালো না, লেটসে ধরলাম যে তুমি দুর্বল স্টুডেন্ট, কিন্তু তোমার ডেডিকেশন আছে, তোমার ভালো করার ইচ্ছা আছে, তাহলে সে আমার প্রায়োরিটি লিস্টে ফার্স্টে থাকবে। এইটা হচ্ছে সলিড কথা। তো তোমাদের যারা স্টুডেন্ট আছে তোমরা খুব চমৎকার। তোমরা, আমি যতগুলো স্টুডেন্ট আমি আসলে এখন ডিল করছি, তাদেরকে আমার মনে হচ্ছে না তোমরা অ্যামেজিং আছো, তোমরা ভালো আছো। এটা ধরে রাখাটাই হবে হচ্ছে গিয়ে পরবর্তী ফেজে দেখার বিষয়। তাহলে এত আলোচনার মধ্যে কথা দাঁড়ালো, এখন ভাইয়া ক্লাসটি শুরু হবে, ফিজিক্স ক্লাস হবে, এবং আমরা মজা করে থার্মোডাইনামিক্সের যে পরের পার্টগুলো আছে ওইগুলোতে ডাইভিং করব। বুঝতে পারছি স্যার? মহাকর্ষ এই এইসব এই এই মহাকর্ষ, দেখি কমেন্ট দেখি। স্যার মহাকর্ষ অভিকর্ষ রেদওয়ান স্যারের ক্লাস করেছিলাম, এখন স্যার ওইখানে কেপলারের সূত্রটা করাননি, আমি কি আর্কাইভ থেকে আপনার ক্লাসে টপিকটা শেষ করব? ডেফিনেটলি শেষ করবা। করাননি বলতে তো তোমরা সবাই রেডি আছো, কিন্তু তোমাকে তো এটা মাথায় রাখতে হবে যে তোমাকে আমি আর্কাইভ, আমার চ্যাপ্টারটা আর্কাইভ পাইছো, মহাকর্ষ রেদওয়ান পড়াইছিল, এই দুটো চ্যাপ্টারে রেদওয়ান পড়াইছে, ভেক্টর এবং মহাকর্ষ।
এবং বাকি সব চ্যাপ্টার আমি পড়াইছি, এবং আর্কাইভে তুমি আমার 10টা চ্যাপ্টারই পাচ্ছ। তো অভিকর্ষ মহাকর্ষ দিয়ে তো পড়ানোরও 2 মাস আগে হচ্ছে তোমাদের আর্কাইভে দেওয়া ছিল। এখন কেপলারের সূত্র খুব বড় অংশ তা না, বাট এইটা না পড়াইলে সেটা তুমি অনুমতি নিয়ে পড়বা যে আর্কাইভ থেকে করবো, করবো কি করবো না, তাইলে তো মাইট দেওয়া দরকার। আমি প্রথমে তো বলছি আগে শেষ করে নাও সব আর্কাইভ, তো অবশ্যই করবা। আনসার ইজ ইয়েস, ডেফিনেটলি করবা, এটা আমার থেকে জিজ্ঞাসা করতেও হবে না। তারপরে তুমি এটা করছো, আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, করে ফেলো, শেষ করে ফেলো, ঠিক আছে, ফাইন, বোঝা গেছে, আন্ডারস্ট্যান্ডেবল, তাই না? তাহলে এবার আসো আমরা আসলে ক্লাসে চলে যাই। আর তোমাদের অনেকগুলা কমেন্ট আছে, মেজরিটি আমি দেখে আসলে খুশি হই। যদি আমি পারতাম ক্লাসে ফিজিক্স পড়াইতে হবে না, খালি তোমাদের কমেন্ট পড়বো, তাইলে না আমার খুব ভালো লাগতো, যে তোমাদের কমেন্ট পড়তাম আর তোমাদেরকে রিপ্লাই দিতাম, ওই সময়টা আমার খুব এনজয়েবল মনে হইতো। স্টুডেন্টের সঙ্গে আসলে স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেশনের আমরা যারা অনলাইন টিচার, আমাদের একটা হার্শ রিয়েলিটি আছে। অফলাইনে না পড়ানোর কারণে, আমি অফলাইনে পড়ানো বন্ধ করছি 2022 সালে। সো অফলাইনে না পড়ানোর কারণে তোমাদের সঙ্গে আসলে তোমাদের ভাইবটা, টোনটা বোঝা জন্য একটাই ওয়ে থাকে, কমেন্ট দেখা, তোমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টিংগুলোতে পড়া জানা, তাইলেই তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা হয়। নাইলে তো আর এমন না যে বাচ্চা কাচ্চা পোলাপানের সঙ্গে রেগুলার দেখা হয়। সো তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, আমি সাইলেন্ট ওয়াচম্যান বলতে পারো। সাইলেন্ট ওয়াচম্যান বলতে আমি আমি সব দেখি, আমি সিরিয়াসলি এভরিথিং আমি ফলো করি, সব কিছু আমি দেখি যে কে কোথায় কী করলো। এইটা ইম্পর্টেন্ট যে আমি সেটা হচ্ছে গিয়ে রিয়্যাক্ট করি না বা তোমাদের জানতে দিই না, বাট আমি সেটা ডেফিনেটলি অবজার্ভ করি, অবজার্ভ তো করবোই কোন জায়গায় কী হচ্ছে, তাই না, দুনিয়াতে কী হচ্ছে এটা দেখতে হবে না। তো তাই বলে জানাটা না। তো স্টুডেন্টের রেসপন্সটা আমি আসলে ফিল করতে চাই। তোমাদের বাস্তবতা আসলে খুব টাফ, পড়তে ভাই তোমারই হয়, পড়তে ভাইয়া তোমাদেরই হয়। এই যে আমি তোমার ফিজিক্স ক্লাস নিচ্ছি, সেই জিনিসটা তো আমাকে পড়তে হয়েছে, তোমার মতো যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাকে এটা পড়তে হয়েছে, ওইটাই কষ্ট ছিল, ওইটাই পরিশ্রমের ছিল, ওইটাই অধ্যবসায়ের ছিল। এখন পড়াচ্ছি সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু জিনিসটা আমার অ্যাকোয়ার্ড যখন হয়েছে তখনই আমাকে টাফ টাইমটা পাড়ি দিতে হয়েছে। তো তোমাদেরকেও তো আমি এটা বলি, তোমাদের রিয়েলিটিও তো এটাই, পড়তে ভাই তোমাদেরই হয়। টিচার এসে পড়ায় যাবেন, তার ওটা পড়া আছে, সে আরও অনেক পড়া আছে, কিন্তু কাজটার কিন্তু সব থেকে বড় অংশ তোমরা। একজন ডক্টর যখন সার্জন, একজন সার্জন যখন সার্জারি করে, মানে একটা অপারেশন চালায়, তখন এখানে কিন্তু একটা টিম গেম হয়। টিম গেমটা কি বলতো, ডক্টর একজন টিম মেম্বার, আর পেশেন্ট যিনি থাকেন, যিনি পেশেন্ট যার সার্জারি হয়, সে একজন টিম মেম্বার। তাদের দুজনের কোলাবোরেশনেই কিন্তু মনে করো যে ওই অপারেশন সাকসেসফুল হয়। তো আমি এটা কেন বলছি, বলছি যদি পেশেন্ট নিজের থেকেই বাঁচতে না চায়, তাকে তুমি যতই সার্জারি করো, যত ভালো ডাক্তারই হোক, তাকে কিন্তু সার্ভাইভ করানো যাবে না। তাহলে দ্যাট ইজ, ওই পেশেন্টকেই তাকে কোঅপারেট করতে হবে। আমি বলতে চাই একটা সার্জারিতে বেসিক্যালি পেশেন্টের ইচ্ছাটাই হচ্ছে গিয়া সবথেকে বড় কন্ট্রিবিউশন। সো এই অনলাইন ক্লাসটাকে যদি আমরা এভাবে করে বিশ্লেষণ করি, অ্যানালাইজ করি, তাহলে ব্যাপারটা এরকমই, যে স্টুডেন্টই হচ্ছে এখানে পেশেন্টের রোল প্লেয়ার, এইটা তোমাকেই করতে হয়। তোমরাই যদি এখানে আসলে সর্বোচ্চ, তোমাদেরই সর্বোচ্চ হচ্ছে গিয়ে আউটপুটটা দিতে হবে। আর টিচার 40%, আর 60% জায়গাতে স্টুডেন্টকেই কাজ করতে হয়। সো এই জন্য যখন আমি দেখি ক্লাসে স্টুডেন্ট নাই, তখন বুঝে যাই যে এরা ওই পরে করে নিব, পরে মানে পরে করা মানেই আমি বুঝছি পরের মধ্যে কিছু মানুষ করে নেয়, খুব বেশি করে তো সবাই নেয়। একটা ক্লাসের ভিউ বেশি হওয়া মানেই ক্লাস ভালো হওয়া না, কারণ হচ্ছে গিয়ে ভিউ বেশি তো ফার্স্ট ক্লিক ভিউ হয়েছে, কিন্তু ক্লাসটা কি দেখছে সে? ক্লাস না দেখলে, আর ক্লাস দেখে যে শেষ করার ব্যাপারটা, সেইটা কিন্তু মনে করো ভালো স্টুডেন্ট ছাড়া, অধ্যবসায়ী স্টুডেন্ট ছাড়া, যাদের আসলে অদম্য চেষ্টা, যার জীবনে আসলে বড় হওয়ার ইচ্ছা আছে, যার জীবনে প্রকৃতপক্ষে মানুষ হওয়ার ইচ্ছা আছে, তারাই করে। তো ওই জায়গা থেকেই আমার কথা এরকম, যে ওই টিকে থাকতে হবে, ঝুলে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, জাজবা দেখাইতে হবে, নিজের জাত চিনাইতে হবে, নিজেকে ওই জায়গা পর্যন্ত নিতে হবে, এবং তারপরে গিয়ে যখন দুনিয়াবাসী মানবে যে ইউ হ্যাভ ডান ইট, ওই দিনকে তোমাকে আরো ঝাঁপায় পড়তে হবে আরো গ্রেটার কিছুর জন্য, যে টুডে ইজ দ্য ডে আই গট মাই কল, রাইট? সো তোমরা স্টুডেন্টরা সেরকম জাজবা হবে, সেরকম জাজবা হবে, কনফিডেন্স থাকবে চোখে মুখে, দেখলে ভালো লাগবে, এরকম যেন আমরা সবাই হই। ওকে ফাইন, সো লেটস ওয়েলকাম আমাদের ক্লাসে আমরা চলে আসি। ওকে, আচ্ছা, সো তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যার আমরা লাস্ট ক্লাসের পরের যে অংশটাতে আছে সেখানে আমরা ঢুকে যাব, এবং আমরা লাস্ট অংশটাতে রুদ্রতাপীয় প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়াতে ঢালের যে গ্রাফ আছে ওইটা দেখে শেষ করেছিলাম। ঢালের যে গ্রাফ আছে ওটা দেখে আমরা এই ক্লাসটা শেষ করেছিলাম, ঠিক আছে? তাহলে আজকে এর পরের অংশ।
দেখো আজকে আমরা শুরুতেই একটা অঙ্ক দিয়ে শুরু করব সবার এটা মনে আছে লাস্ট ক্লাসের পরে, যে এটা আয়তন এবং চাপের একটা গ্রাফ। তো এই গ্রাফে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে একটা গ্রাফ দেওয়া আছে, যেখানে চাপ আয়তনের গ্রাফটা আমাদের এখানে গিভেন। ফাইন। তো এটা হচ্ছে চাপ আয়তনের গ্রাফ, এটা হচ্ছে চাপ আয়তনের গ্রাফ। এখন চাপ আয়তনের গ্রাফের একটা বিন্দু দিয়ে দিছে। এটা একটা আইআইটি প্রবলেম। আইআইটি প্রবলেম বলে এইসব মার্কেটিং করার কোনো ইচ্ছে নেই। প্রবলেম তো প্রবলেম, সলভ করতে পারলেই শেষ। বাইনারি 1 অথবা 0, পারবো নাহলে পারবো না, সিম্পল। তো এখান থেকে আমি বলতেছি যে আইআইটি প্রবলেম এটা, এবং এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি যে আসছিল কোনো একটা পরীক্ষাতে আইআইটির। এই বিন্দুতে চাপ আয়তন দেওয়া আছে সবগুলা এসআই ইউনিটে। খুব সহজ অঙ্ক, আমরা সবাই পারবো ক্লাসের। 0.5, 0.7, এবং এই বিন্দুটাকে আমরা বলছি ও বিন্দু। এই বিন্দুটা হচ্ছে গিয়ে ও বিন্দু। এখন এই ও বিন্দুতে চাপ পরিবর্তনের হার নির্ণয় করতে হবে। এই অঙ্কটা তুমি বইয়ে পাবে না, বইয়ে পাওয়ারও দরকার নাই, আমরা সবাই পারবো। এটা ভালো অঙ্ক, কনসেপ্ট বিল্ড করে। এই অঙ্কগুলোই করতে হয় ক্লাসে। 1000 কোটি অঙ্ক করে যদি আমি আসলে দিন শেষে ওখান থেকে আসা অঙ্কটাও স্টুডেন্ট না পারে, তাইলে তারে 1000 কোটি অঙ্ক করানোরই দরকার ছিল না। কিন্তু ক্লাসে যদি ইফেক্টিভলি তুমি প্রপার ম্যাথগুলো করতে পারো, যেটা তাকে আসলে সে যদি 10টা অঙ্ক করে যায় 100টা অঙ্ক পারবে পরীক্ষা হলে যায়, তাইলে সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা আমাদেরকে করতে হয়। ভাই আপনার কথা শুনলে 1 ঘন্টার জন্য উত্তেজনা হয়ে যায়, এরপরে 1 ঘন্টা ঘুমানোর জন্য শুয়ে পড়ি, উঠে দেখি সকাল হয়ে গেছে। তো এইটাই হওয়ার কথা না সোহাগ? এটাই তো হওয়ার কথা সোহাগ। এটা কেন হওয়ার কথা? তুমি ব্যাপারটা কেন বুঝো না? ম্যাচের কাঠি, একটা দিয়াশলাইয়ের কাঠি, এটা আমরা কেন জ্বালাই? এটা আমরা কি জ্বালাই যে ওই কাঠির আলোতে সারা রাত পড়বো? দিয়াশলাইয়ের কাঠিটাকে আমরা এজন্য জ্বালাই যে এটা 1 ঘন্টা যাবৎ জ্বলবে? দিয়াশলাইয়ের কাঠির পারপাস ওটা না। দিয়াশলাইয়ের কাঠির পারপাস হচ্ছে গিয়া ওইটা ইগনাইট করে, কোনো কিছুকে প্রজ্বলিত করে। এটা জ্বালানোর পরে আমরা একটা প্রদীপে আগুন দিই, এটা স্পার্ক দেয়, উত্তেজনা দেয়, শুরুটা দেয়। আর প্রদীপে কতটুকু তেল আছে, কতটুকু ফুয়েল আছে, সেইটা মেক শিওর করে এইটা কতক্ষণ দিম দিম করে জ্বলবে। একটা দিয়াশলাইয়ের কাঠি তুমি যখন আসলে জ্বালাও, তুমি কি জানো প্রথম যে হচ্ছে যে স্পর্শটা, ওইখানে টেম্পারেচারটা এত হাই থাকে, 700 ডিগ্রি সেলসিয়াস প্লাস থাকে, মানে অনেক তাপ উৎপন্ন হয় কিন্তু প্রথম স্পার্কে। কিন্তু সেটা বেশিক্ষণ জ্বলে না, নিভে যায়, একটু পরেই নিভে যায়। আর যেটা প্রদীপের বাতি, সেটা কি হয় বলতো? দাউ দাউ করে জ্বলে ওঠে না, কিন্তু সেটা সারা রাত জ্বলে। কত ওইটাই পোটেনশিয়াল, যেটাকে আমি ফুয়েল বলছি। সো আমি তোমাদেরকে যখন আসলে কিছু মোটিভেশনাল বা তোমাকে ইন্সপায়ার করার জন্য পুল অফ করি, একটু একটু এই যে পড়লে হবে, তখন সেটা হচ্ছে একটা কাঠি স্পার্ক করা, যাতে করে তুমি আজকে রাতে পড়তে বসো। আর আমি জানি তোমার যদি আসলে প্রদীপে তেল থাকে, তুমি পড়তে বসলে সারা রাত পড়ে ফেলবা। ওইটাই তো মেইন কাজ। সো ওইটা করার জন্য দরকার হয় একটা দিয়াশলাইয়ের কাঠি। তোমার কাছে একটা প্রদীপ আছে, যেটাতে অনেক ফুয়েল আছে, বা তোমার কাছে কোনো লাইটার বা দিয়াশলাইয়ের কাঠি নাই, তাইলে ওই প্রদীপ নো ইউজ। সো দিস ইজ দ্য থিং, তোমাদের বুঝতে হবে। মোটিভেশন কোনো কাজে আসবে না। একটা কাজের বিগেস্ট মোটিভেশন কাজটা শুরু করা। কাজ শুরু করলে কাজই মোটিভেট করে রাখে, কাজের মধ্যে ঢুকে রাখে। তো আমি তো জানি যে পোলাপান্ডি আমার এইগুলি বলে যে ভাইয়া পরে আমি না প্রচুর ক্লাস করতেছি, ওই পরে পাবজি খেলতেছে আর কি করতেছে আমি জানি। এই জন্য আমি বারবার বলি তুমি ভাই আমার সামনে আসো, আইসা তো তুমি পড়া দেখাও, ওই গল্প বলো না। কিন্তু তার ভিতরে এক্সেপশনালি অনেক ভালো স্টুডেন্ট আছে যারা পরে টাইম করে দেখে, সেটা আলাদা। কিন্তু সেই সংখ্যা সবাই না, মেজরিটি ফাঁকিবাজ। তো ওই ফাঁকিবাজগুলোকে আমি ভালোবাসি, এই জন্যই বাসি যে তুই একটু পড়তে বয় ভাই। তোমরা যদি পড়তে বসো, তোমার ভালো হবে। আর তোমার ভালোটা কোনোভাবে হইলে এটা দেখতেও ভালো লাগবে। এটা এটা দেখতেই ভালো লাগে, টিচারদের পিওভিতে এরকমই ব্যাপারটা। ফাইন। আচ্ছা, তো এবার আসো। ও বিন্দুতে, এজন্য মরাল অফ দ্য স্টোরি,
ওই মোটিভেশনটা তোমাকে হয়তো 1 ঘন্টা চাঙ্গা রাখবে, 1 ঘন্টার মধ্যে পড়তে বসে যাও, যাতে করে সকাল পর্যন্ত তুমি ওটা পড়ে ফেলতে পারো, যেটা হচ্ছে প্রদীপের বাতি আর কি। ও বিন্দুতে আয়তন পরিবর্তনের হার, আয়তন পরিবর্তনের হার, পরিবর্তনের হার, আয়তন পরিবর্তনের, আয়তন পরিবর্তনের হার, ও বিন্দুতে আয়তন পরিবর্তনের হার, হার 0.025 মিটার কিউব পার সেকেন্ড হলে, পার সেকেন্ড হলে চাপ পরিবর্তনের হার নির্ণয় করো। চাপ পরিবর্তনের, পরিবর্তনের হার নির্ণয় করো, চাপ পরিবর্তনের হার নির্ণয় করো, হার নির্ণয় করো, হার নির্ণয় করো। ওকে ফাইন, সহজ কোশ্চেন, খুব সহজে করে দিব আমরা, এটা আমরা পারি, সবাই পারি, সব স্টুডেন্টই পারে, জাস্ট একটু ওই ধরাই দিতে হয়, ধরাই দেওয়ার ব্যাপারগুলো তো আসলে হয়ে যাবে আর কি। আর থিওরি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকলে এমনিই পোলাপান পারতে শুরু করে। আমি দেখেছি মিডিওকারের উপরে যারা থিঙ্কিং ক্যাপাবিলিটি রাখে, ওরা আমার ক্লাস থেকে সব থেকে বেশি উপকৃত হয়, ক্লাস করলেই দেখি ওরা আউটপুট দিতে পারে। আর বাকি যারা আসলে আউটপুট দিতে চায় তাদেরকে বলবো, ভাই অনেক ক্লাস তুমি করতে পারো, বাট সেই ক্লাস না তোমাকে পড়ালেখার ভিতরে ঢুকায় না, তোমাকে যেটা করে পড়ালেখা আরো কঠিন বানায় দেয়, মনে হয় যে ভাই এখানে অনেক জ্ঞান বুদ্ধি লাগে, নাহলে হবে না আমার দ্বারা। এই ভয়টাই আসলে বিপদে ফেলে দেয় স্টুডেন্টদেরকে। সো ওইটা মেক শিওর করতে হবে আর কি। হ্যাঁ, আর সব মোরাল অফ দ্য স্টোরি, ওই যে আছে না একটা কথা আছে, এই কথাটা তুমি সবসময় মাথায় রাখবো, না সবাই মাথায় রাখবো। দেখো, কোনো ধরনের কামিয়াবি, কোনো ধরনের সাফল্য এসি রুমে বসে হয় না, এটা বুঝো। পরিশ্রম, কঠিন পরিশ্রম তুমি এসির টেম্পারেচারে বৈশা করতে পারবা, ওইটা হয় না, এন্ডুরেন্স লাগে, নিজেকে নিজেকে ডেডিকেট করতে হয়, নিজেকে ডেলিভারেটলি কাজে লাগাইতে হয়। তো তোমাদের কষ্ট হবে পড়তে, পড়তে আনন্দ আমি বলি, করার চেষ্টা করি, কিন্তু তোমাকে জানতে হবে হার্ড লাইনটা এটাই, যে পড়তে 6 ঘন্টা তোমাকে নিজের শরীরের উপর থেকে প্রেশারটা যাবে, সেটা তুমি ক্লাসে দিবা, সেটা তুমি তোমার পড়ার সিটিংয়ে দিবা, এবং যখন ফলাফল আসবে না, তখন তোমার ভিতর থেকেই আসলে একটা আলহামদুলিল্লাহ, বা ভিতর থেকেই তোমার বেরোয় আসবে এটা ঠিক ছিল। এটাই আমার জীবন চেঞ্জ করেছে। সো তোমাদের স্টুডেন্টকে বলবো, তোমাদের টেম্পারমেন্ট কই যায় ঠেকছে, কই যায় ঠেকছে টেম্পারমেন্ট। আজকে এই জেনারেশনের কাছ থেকে আমি এটাই দেখি যে ভাই 10 সেকেন্ডের রিলস দেখার তার ধৈর্য নাই, সে একটা ইফেক্টিভ ক্লাস করে শেষ করবে, এটাও আমার ওরা বুঝায় যে ভাই আমি করি। তখন আমি ভাবি হ্যাঁ করছো অনেক। যখন স্টুডেন্টটা ক্লাস করে নোট সাবমিট করে, তখন আমি মানি ও ক্লাস না করলে নোট কেমনে করছে, তখন আমার মনে হয় ওরা রেগুলারলি পড়ে। তুমি আমাকে না দেখাইলেও আসলেও যদি তুমি নোটটা করে থাকো, এটা করে অনেকেই করে, মেজরিটি করে, তার মানে সে পড়ছে, নিজের কাছে অনেস্ট থাকতে হবে। ওকে ফাইন, এবার আসো, সেই জায়গাতে আমাদের চাপ পরিবর্তনের হার নির্ণয় করতে হবে। তো দ্য থিং ইজ, এখানে এই ইনফরমেশনটাও ডেফিনেটলি দেওয়া থাকবে, সেটা হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা আছে, এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া বলা, এবং এটা গামাটা দেওয়া আছে। এখন চাপ পরিবর্তনের হার নির্ণয় করতে চাই, কি চাই? চাপ পরিবর্তনের হার নির্ণয় করতে। এখন চাপ পরিবর্তন মানে কি? ডিপিডিটি, 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 সময়ের সঙ্গে চাপ কিভাবে পরিবর্তন হয় সেটা আমাদের বের করে দেখাতে হবে। তো এখন রুদ্রতাপীয় প্রক্রিয়া, তাহলে চাপ কই আছে? এটা তো টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা তো বুঝে গেছি, সময় দিয়ে চাপরে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমাকে নিশ্চয়ই চাপের একটা সম্পর্ক জানতে হবে, এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া চাপের সম্পর্ক, এটা তো আমরা জানি, কি জানি? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন আমি তো চাপের আরো সূত্র ছিল, এটা কেন নিশ্চিত? দেখো, আয়তন পরিবর্তনের হার এই জায়গাতে বলাই তো আছে। সো আয়তন পরিবর্তনের হার বলা আছে মানে হচ্ছে আমার আয়তন এবং চাপের সম্পর্কটা দিয়েই কাজটা করতে হবে, যেহেতু চাপও বের করতে বলছে, কমন সেন্স। তো এইবার যে আমার কাজ হচ্ছে চাপ পরিবর্তনের হার বের করা। তো চাপ পরিবর্তনের হার যদি বের করতে চাই, আজকে ক্লাসটা কইরো, রেফ্রিজারেটরটাকে আমি সহজে বুঝাই দিব, সহজে বুঝতে যে পারে সেই স্মার্ট, সে কঠিন কঠিন কনসেপ্টকে প্যাচ না লাগাই করতে পারে। আর না করলে, কষ্ট করতে চাও করতে থাকো, কষ্ট করতে চাও তুমি, হচ্ছে গিয়া চাচ্ছ যে না পড়েই ভালো করতে, তারা মারা খাবা। আমি চাই তোমরা সবাই যেন ভালো করো। ওকে ফাইন। তো এই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করতে গেলে এই ফর্মে থাকলে তো সমস্যা, এই ফর্মে থাকলে সমস্যা কি বলতো? দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র ডিসিশনগুলো যখন নেওয়া হয়, কেন নিতে হয় সেগুলোর কথা আমি বলি, সেগুলো কিন্তু কাজে লাগে। তো দেখো, এইখানে তুমি যখন টিএস চাপকে ডিফারেন্সিয়েট ডিরেক্ট করতে যাবা, তখন তো খাবা প্যারা, কারণ এটা ইউভিতে পড়ে যাবে না,
চাপও পরিবর্তনশীল, আয়তনও পরিবর্তনশীল। ইউভিতে পড়ে গেলে তো ইউ এর সঙ্গে ভি থাকে, ভি এর সঙ্গে ইউ থাকে, তাতে একটা আরেকটার সঙ্গে থেকেই যায়, তাহলে আইসোলেটটা করা যায় না, যে একটার পরিবর্তনের সঙ্গে আরেকটা পরিবর্তন গুণ উত্তুন হয়ে যায়। সো সেটা করা যেহেতু যাবে না ডিরেক্ট ডিফারেন্সিয়েট করলে, এই জন্য ডিরেক্ট ডিফারেন্সিয়েট আমরা করবো না, আমরা সমীকরণটাকে একটু সাইজ করে নিব। এই সাইজ করার ব্যাপারটা ইম্পর্টেন্ট। সাইজটা কীভাবে করতে হবে? সাইজটা এভাবে করতে হবে যে বোথ সাইডে আমি এল এন নিয়ে নিব, লন, তোমরা লন বলো, লন বলে কিছু নাই, এল এন, ই ভিত্তিক লগ্রে বলে এল এন, এটা প্রনাউন্সিয়েশন এল এন। লন, লনের অঙ্ক অনেকে বলে না, ইভেন আমি গাইড বইগুলোতেও দেখছি 19 লনের অঙ্ক, লন বইলে কোনো অপারেটর নাই, এল এন বলে এটাকে। আর লন এল এন রে একবারে উচ্চারণ করে মানুষজন বলে, বাট এল এন দ্বারা বোঝায় ই ভিত্তিক লগ। ফাইন, এবার আসো এটাকে ডিফারেন্সিয়েট করবো। সেটাকে যদি ডিফারেন্সিয়েট করতে চাই টাইমের সাপেক্ষে ডিরেক্টলি আমরা করবো না এখন, আমরা প্রথমে এটাকে একটু ভালো বানাই নিব, এটা একটু পলিশ করে নিব। তো পলিশটা কেমনি করবো? আমরা বোথ সাইডে এল এন নিব, এল এন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস এল এন কে। সেটা নেওয়ার উদ্দেশ্য কি? এটা নেওয়ার উদ্দেশ্য দেখো, ডট গুণ তো এখানে করা, ডট গুণ না তো, একটা গুণ করা আছে, লন হলে ওই দুইটা আলাদা হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখো লন নেওয়া মাত্রই এই কি হয়, গুণ থাকলে দুইটা প্লাস আকারে ছড়ায় যায়, দেখছো দুইটা আলাদা হয়ে গেল পিবি, তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। তো এই জায়গা থেকে খেয়াল করো যে এখানে গুণ আছে, দ্যাট মিনস লিখতে পারবো এল এন পি প্লাস এল এন ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস এল এন কে। কে এল এন বলো তো, এল এন কে। তো এখান থেকে আরো দেখো যে এই যে গামা যে আছে আরো ভালো হবে, গামাটা তো নেমে আসবে, আসবে না? নাকি ও উপরেই বসে থাকবে? না, ও নেমে আসবে। ও কেন নেমে আসবে? কারণ হচ্ছে যে লন থাকলে পাওয়ারটা নেমে আসে, তাই। আচ্ছা, তো এর পরের লাইন নে আমরা যেতে পারি, এখানে আমি লিখছি, দেখো ওর পরের লাইন এখানে লিখছি এল এন পি, এল এন পি, এল এন পি গামা এল এন ভি, এই পাওয়ার নেমে আসছে এল এন কে। এবার চলো সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে আমাদের কাজের দিকে চলে যাবে। তো সময়ের সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করা হয়, ডি ডিটি, ডি ডিটি এল এন পি প্লাস গামা এল এন ভি ইকুয়ালস এল এন কে। এল এন কে লিখলে তো হবে না, এখানে এটা এই পাঁচশোটাও তো আমাদের সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এল এন কে কে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এখন বাকি লাইনটা আমরা পরে এখানে চলে যাব, এবং এই জায়গা থেকে আমরা ডিফারেন্সিয়েশনটা সবাই করে ফেলতে পারবো যে ডিডিটি, ডিডিটি, এই যে ডিডিটি, ডিডিটি এল এন পি প্লাস গামা এল এন ভি ডিডিটি এল এন কে। এখন এতটুকু ডিফারেন্সিয়েশন সবাই পারে, সবাই পারে। তো এই জায়গা থেকে এটা বলতে পারবো যে এই সাইডটা জিরো হয়ে যাবে, এল এন কে মানে তো ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে তো নাই, ও তো গেছে গা। তো আমরা জানি যে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়া জিরো হয়, তাহলে এই সাইডের ডিফারেন্সিয়েশন জিরো হয়ে যাবে। এবার পি কে যখন আমি ডিফারেন্সিয়েট করছি এল এন পি, তো তোমরা জানো যে এল এন পি এর ডিফারেন্সিয়েশন 1/p, এল এন পি এর ডিফারেন্সিয়েশন 1/p, এবং পি কে সময়ের সাপেক্ষে আরো একবার ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? তাহলে ওখান থেকে লিখতে পারবো ডিপি ডিটি, ডিপি ডিটি এল এন পি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, পি নেমে আসছে, ওই যে 1/p হয় জানি আমরা এটা, আর পি কে টি এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট ডিপি ডিটি প্লাস এই গামা ধ্রুবক ও তো বেড়ে আসবে, এল এন ভি কে যখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন 1/v, এবং ভি কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে টি এর সাপেক্ষে ডিভি ডিটি ইকুয়ালস 0। তাহলে তো হয়ে গেল, এখান থেকেই তো আমি আমার সার্বিকটা পেয়ে যাব, কারণ আমার লাগবে ডিপি ডিটি, এটা তো এখানে আছে। তো এই জায়গা থেকে তো ডিরেক্টলি ইকুয়েশনটা লেখা যাবে যে ডিপি ডিটি, ডিপি ডিটি, ডিপি ডিটি, ডিপি ডিটি ইকুয়ালস, এইটা ওই সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস গামা, এই পিটা কি উপরে উঠে আসবে না এই সাইডে এসে, তাহলে পি বাই ভি সঙ্গে ডিভি ডিটি। তো ডান, তো হয়ে গেল, হয়ে গেছে, হয়ে গেছে। দেখো এটা কিন্তু হয়ে গেল, তাই না? কিভাবে হয়ে গেল? এই পি ভি, এই পি আর ভি এর ভ্যালু আমরা জানি ওই বিন্দুতে, আর ওই বিন্দুতে আয়তন পরিবর্তনের যে হার আছে এটাও তো জানি। দেখো এটা হচ্ছে এই বিন্দুর পি এর ভ্যালু, আর এটা হচ্ছে এই বিন্দুর ভি এর ভ্যালু।
আগে এক্স অক্ষ, দ্যাটস ওয়াই ভিপি। তাহলে পি ভি জানি, গামা দেওয়া আছে, আর আয়তন পরিবর্তনের হারটা তো এখানে বলা আছে যে ডিভিডিটি, ডিভিডিটি বলা আছে ওখানে। তো ডেটা বসাই দিচ্ছি আমরা 0.5 0.7, ফাইন। তো দেখো যে এই যে গামার ভ্যালু এটা তো আমরা জানি, এটা হচ্ছে 1.4, আয়তনটা 0.5 আর চাপটা 0.7, আর এই আয়তন পরিবর্তনের হার আমরা বলছি 0.025। তাহলে আর দেরি কিসের, এখান থেকেই আমরা আমাদের আনসারটা করে ফেলতে পারছি, ডিপি ডিটি, তাই না? আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক খুব স্লো পেসে বুঝাই। এই এক একটা অঙ্ক অনেকটা কথা বলবে, সেটা তুমি যখন ক্লাস করবা তখন তুমি অঙ্কটা বুঝে আনন্দিত হলেও বুঝতে পারবা না অঙ্কটার মাজা বা তাৎপর্য তোমাকে আসলে অন্যান্য অঙ্কের ভিতরে দিবে। অঙ্ক অনেক টাইপের হয়, অঙ্ক করতে গেলে ওখান থেকে করলারি আকারে বা অনু অঙ্ক বেরোয় আসে। অনু অঙ্ক মানে কি, ওখান থেকে অনেকগুলা কনসেপ্ট বেরোয় আসে, সেগুলা যখন তুমি অ্যাপ্লাই করতে শিখবা তখনই তুমি আসলে সক্ষম হবা, তুমি আসলে একটা একটা টুলকে ইউজ করতে পারবা। সো ওই জায়গা থেকে বলি এভাবে করে শিখো। তোমাদের ক্লাস নেওয়ার সময় আমার এরকম মনে হয় যে এটা একটা নতুন প্যাটার্ন তোমাদেরকে ইন্ট্রোডিউস করানো লাগতেছে। তো এটাতে আমি খুব মজা পাই যে আরে ওরা শিখুক, যখন বুঝবে সেটা আসলে কতটুকু তাৎপর্যপূর্ণ তখন সে আনন্দিত হবে। আর তোমাদের এমনি আনন্দিত, তোমরা খুব আনন্দে থাকো, তোমাদের আনন্দ দেখলে মাঝে মধ্যে আমার খুব আনন্দিত লাগে, আমি এই জন্য এক্সাইটেড হয়ে যাই যে এই গ্রুপটাতেই হচ্ছে গিয়ে তোমরা খুব এক্সাইটেড। পড়ালেখা না করলে আনন্দ আরও বেশি লাগে, তাই না? পড়ালেখা না করার যে একটা মজা না, ভাই ভাই বইয়ের অনুশীলনী কি সব করতে হবে? আমি তো এখন ক্লাসে সবই করাবো, এখন তুমি যদি না করো তাহলে সেটা তোমার ব্যাপার হবে। বাট আমাদের ক্লাস করলে আমরা ক্লাসে কিন্তু সব ধরনেরই অঙ্কগুলোর উপর দিয়ে যাব, ওকে, বা তার থেকে বেশি যাব, অনুশীলনী তো কম। এবং তোমার কোশ্চেনের আনসার ডেফিনেটলি করবা, করবা না কেন? অবশ্যই করবা। অনুশীলনী সব করতেও হবে না, কেন করতে হবে না জানো? বিকজ তুমি যখন খুলবা তখন তুমি দেখবে এই অঙ্ক পারি, ক্যালকুলেটারে করে আনসার মিলছে, আর খাতায় লিখলাম না, ওইটা এরকম হবে, ঠিক আছে? খুলে দেখছো অনুশীলনী? খুলে দেখো, ভালো লাগবে। এখনই খুলে দেখো, দেখবা মেজরিটি অঙ্ক পারবা। যদি সবগুলা ক্লাস করে থাকো 12টার, অবশ্যই পারবা। তখন আনন্দ পাবা, তখন খুব আনন্দ পাবা। ক্লাস করে যে আনন্দ আছে তার থেকেও বেশি আনন্দ পাইতে শুরু করবা তখন, যখন তুমি নিজের চোখে দেখবা যে তুমি সেইগুলা করতে পারছো, তখন তোমার খুব ভালো লাগবে। আর তোমার সেই ভালো লাগাটা না নির্মল আনন্দ, সেটা তোমাকে এতটাই ভালো লাগাবে যে তুমি হ্যাপি ফিল করবা, পিস ফিল করবা, ফাইন। সো এই জায়গা থেকে আমরা এটা বুঝতেছি, এই চাপ পরিবর্তনের হার কিন্তু আমরা বের করে ফেলছি, চাপ পরিবর্তনের হার বের হয়ে গেল। তো চাপ পরিবর্তনের হারের একক কি হওয়া উচিত? প্যাসকেল পার সেকেন্ড। 1 সেকেন্ডে যত প্যাসকেল পরিবর্তন হয়। তো মাইনাস দ্বারা কি বুঝাইলো? মাইনাস আসলো কেন? মাইনাস আসলো স্বাভাবিক, চাপ তাহলে হ্রাস পাচ্ছে, পরিবর্তনের হার মাইনাস হলে মানে এত হারে কমতেছে। তো চাপ কেন কমতেছে? এটা তো খুবই কমন সেন্স, যে আয়তন বাড়লে তো চাপ কমারই কথা। তো সেটাই হচ্ছে আনসার থেকে মাইনাস পাইছি। ভাই আপনার মোটিভেশনাল কথাগুলোর জন্য আপনাকে এত বেশি ভালো লাগে, এই প্রিয়া বলছো। তাহলে এই প্রিয়া, তোমাকে আসলে আমার আগে অনেক বেশি ভালো লাগতো, তুমি যেহেতু আমার স্টুডেন্ট, আমার সব স্টুডেন্টকেই আমার ভালো লাগে, কিন্তু তোমার এই কথাটা শোনার পর থেকে আমার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে জানো? সেটা হচ্ছে যে তোমার আমি মজা করে বলি, কিন্তু আমি মজা করে অনেক কথা বলি, তখন তোমরা সেটাকে সিরিয়াসলি যদি নাও না তাহলে বুঝবে তোমরা অনেক বাচ্চা। তো ওই জায়গা থেকে বলছি যে আমার মোটিভেশনাল কথাগুলোর জন্য আমাকে এত ভালো লাগে, কিন্তু সেটা একটা কারণ হতে পারে, বাট আমি তো মনে করি ফিজিক্স পড়ানোটার জন্য তোমাদের আরও বেশি ভালো লাগার কথা। তাইলে প্রিয়া, তুমি কি ফিজিক্সটা পড়ছো না, শুধু আমার কথা শুনতেছো? তাহলে কিন্তু প্রবলেম, তাহলে তোমার তোমার লাইফের গোল কিন্তু অ্যাচিভ হবে না তাহলে। সো মোটিভেশন আর ফিলার্স, বাট দিস ইজ নট দ্য হোল থিং। এটা, এই কথাটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট। ওই যে একটা ব্যাপার আছে না, আমি এই কথাটা বলি, ইফ দেয়ার ইজ নো ফেন্সেস হোয়াট ইজ দ্য নিড অফ উইন্ডোজ অ্যান্ড ডোরস। তোমার যদি দেয়াল না থাকে তাহলে তুমি সেই জায়গাতে দরজা জানলা কেন বানাবা? কারণ দেয়ালেরই মাঝে মাঝে হচ্ছে উইন্ডোজ অ্যান্ড ডোরস থাকে। সো ইফ দেয়ার ইজ নো ফেন্সেস হোয়াট ইজ দ্য নিড অফ উইন্ডোজ অ্যান্ড ডোরস? সো আমি এটা বলি এই কারণে, মোটিভেশনাল কথার কোনো দরকার নাই যদি আমাদের কোনো মোটিভ না থাকে, আমাদের যদি কোনো উদ্দেশ্য না থাকে। সো আমাদের সবার মোটিভ আছে, স্টুডেন্টের মোটিভ আছে। মোটিভ কি? তার লাইফে আমার ক্লাস করলে মোটিভটা কি? খুবই সোজা মোটিভ না, ফিজিক্সটা জানতে হবে, ফিজিক্সটা সহজ করতে হবে, ফিজিক্সটাতে প্রো হইতে হবে। তো এখন সেটা হওয়াটা আগে ইম্পর্টেন্ট, তার জন্য ক্লাস করা ইম্পর্টেন্ট। আর এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আরও বেশি এনার্জাইজ বা ধরে রাখার জন্য দরকার হচ্ছে মোটিভেশন। মোটিভেশন কাইন্ড অফ ইসের মতো, কি বলো এটাকে, ক্যাটালিস্টের মতো।
মোটিভেশন অনেকটা ক্যাটালিস্টের মতো, উদ্দীপক, ওই যে মানে প্রভাবক, কি বলি, প্রভাবক, ক্যাটালিস্ট, প্রভাবক। প্রভাবক কি কোনো বিক্রিয়া ঘটাইতে পারে? প্রভাবক কি কোনো বিক্রিয়া ঘটাইতে পারে? পারে না। প্রভাবক কি করে? যে বিক্রিয়া ঘটাটা ঘটবেই, প্রভাবক হচ্ছে সেটাকে ত্বরান্বিত করতে পারে, স্পিডটা বাড়ায় দিতে পারে। তো মোটিভেশন তোমার পড়ার স্পৃহাটা বাড়ায় দিতে পারে, বাট কষ্টটা করতে হবে আমাদের সবাইকে। আর কষ্ট করার থেকে মজার দুনিয়াতে আর কিছু হতে পারে না। মাই ডিয়ার স্টুডেন্টস, সারাটা জীবনে তুমি কখন বুঝবা তুমি ভুল ট্র্যাকে আসো? যখন দেখবা তোমার পরিশ্রম হচ্ছে না, তখনই বুঝবা তুমি ভুল ট্র্যাকে আসো। যখনই তুমি পরিশ্রম করবা, তখন তুমি শিওর থাকবা যে তুমি রাইট ট্র্যাকে আসো। যখন তোমার দিনের শেষে রাতে ঘুমাতে গেলে মনে হবে যে আমার চোখ বন্ধ করলেই ঘুম এসে যায়, কেন এসে যায়? কারণ তুমি সারাদিন পরিশ্রম করছো তাই। আর যারা পরিশ্রম করে না, তারা সারাদিন সারা রাত শুয়ে থাকলেও ঘুম আসে না। তো তোমাদের স্টুডেন্ট বয়সে এই প্রবলেম কেউ বলে না যে ভাই আমার না রাতে ঘুম হয় না। যারা এই প্রবলেমে ভুগতেছো তাদেরকে বলবো, তার মানে তুমি অনেক ফাঁকিবাজি করতেছো, অধ্যবসায়ের অবস্থা খারাপ। তো আইসা একটা কমেন্ট করছো, ওখান থেকে এত কথায় আসছি, মোটিভেশনাল কথা তোমাদের ভালো লাগে, কিন্তু আমি কোনো মোটিভেশনাল কথা বলি না। আমি যেটা তোমাকে বলার সেটাই বলি, এজন্য তোমাদের ভালো লাগে। না এলে যদি এরকম হইতো যে আমাকে কেউ বলছে ভাইয়া মোটিভেশনাল টক দেন, হুদাই মানুষটা এডি কয়ে আপনি হচ্ছে কি ই করেন, ভাই আই উড বি দ্য কিং, এই কাজে আমি প্রো। কিন্তু সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য এখানে ফিজিক্সটাকেই হচ্ছে পড়ায়, তোমাদের দ্বারাই তোমাদের দিয়েই আমি করাবো। তোমরাই ক্লাস করবা, তোমরাই মাতবা, তোমরাই ভালো করবা, এবং সেটা কিভাবে করাইতে আমি জানি। আসো, ফাইন, গেল এটা। তো আমরা একটা সুন্দর অঙ্ক দিয়েই প্রথমে আমরা একটা সুন্দর অঙ্ক করেই এই ক্লাসটি শুরু করেছি। তো এরপরে আসো, এরপরে আমরা পরের টপিকে চলে যাই। আমরা এই রুদ্রতাপীয় সমস্ত প্রক্রিয়া নিয়ে অনেকটা জার্নি করেছি। এরপরে আমরা যে টপিকটাতে চলে যাব সেটা হচ্ছে গিয়া, সেটা হলো রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর কোনটা? বাসা বাড়িতে সবার রেফ্রিজারেটর আছে, আর এই সিজনে তো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, তাই না? কি সেটা বলো তো? ফ্রিজ। রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজ। আমরা বলি ফ্রিজ। ফ্রিজ মানে কি? কোনো কিছু জমায় দেওয়া, ফ্রোজেন। তো রেফ্রিজারেটর হচ্ছে গিয়া ফ্রিজিংয়ের কাজটা করে, কোনো কিছুকে জমিয়ে দেয়, ঠান্ডা করে দেয়, তাই না? তো ফ্রিজ যে প্যাটার্নে কাজ করে, মূলনীতির জায়গায় যদি চিন্তা করো, কাটসাট করে এসি বা আমরা যেটাকে রুমের টেম্পারেচার কন্ট্রোল করে, একই রকমভাবে মূলনীতি, আমি হার্ড লাইনে বলছি যে মূলনীতি যে অংশটা আছে সেটা সেম। তো আমরা রেফ্রিজারেটরের অংশটা পড়ি। এখন রেফ্রিজারেটরের অংশটা যেটা হয়, খুব সহজ জিনিস, এমন আহামরি কিছু না, কিন্তু এই বইটা পড়ে ওখান থেকে মিনিংটা উদ্ধার করা একটু টাফ। এই টপিকটাই স্পেশালি সহজ জিনিস, একবার ধরে ফেলো ইজি। সো আমি তোমাদের জন্য সে কাজটা করে দিব। এখন তোমাকে জানতে পারতে হবে, প্যাচ খায়া একটা জিনিসকে যত প্যাচায় প্যাচায় শিখবা না, ওইটা আসলে সলভের থেকে বরঞ্চ সামনে যায় আরও বড় ঝামেলা হয়ে যায়। মানে আমরা যারা টিচার তাদেরকে আমি দেখছি, আমি একটা জিনিসকে এক্সপ্লেন করতে যাই, যদি 10টা লাইন বলি, তো 10টা লাইন বললে সেটা আরও পেঁচায় যায়। তো তুমি যদি একটা কঠিন জিনিসকে খুব অল্প লাইনে এক্সপ্রেস করে দাও, তাইলেই আসলে স্মার্টনেসটা আসে বা কনফিডেন্সটা আসে। তো আমি ওই কাজটাই করব, আমি ক্লাসে ওই কাজটাই করি। ফাইন। তো রেফ্রিজারেটর বা ফ্রিজ, সো এইটা একটা রেফ্রিজারেটর। সো মূল ব্যাপারটা কি হয়, রেফ্রিজারেটরের ভিতরে কোনো একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকে ঠান্ডা করে। রেফ্রিজারেটরের ভিতরে কোনো একটা বস্তু থাকে, সেটাকে ঠান্ডা করে দিবে, এটাই হচ্ছে এই যন্ত্রের কাজ। প্রত্যেকটা যন্ত্রের পার্সপেক্টিভটা আগে আমাদের ধরে নিতে হবে যে কেন দরকার এই যন্ত্র। দরকার তো এই কারণেই যে ওটাকে আমি একটা জায়গায় যখন রাখবো, ফ্রিজটা, তার ভিতরে শাক সবজি যাই আমি রাখি, ফলমূল যাই রাখি, ও এটা ঠান্ডা বানায় দিবে। এই জন্য এই যন্ত্র বানানো। এইটাকে ঠান্ডা করতে হবে, এটাকে ঠান্ডা করতে হবে। এই জায়গাতেই আসলে ওই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র চলে আসে। এই জায়গাতেই দ্বিতীয় সূত্র চলে আসে। দ্বিতীয় সূত্রটা তুমি অনেকগুলো এক্সপ্লেনেশন পাবা, আমি কিন্তু দ্বিতীয় সূত্র বলি নাই। আমরা এটা পরের ক্লাসে বলবো ডিরেক্টলি, বাট আমার ওটা দরকার পড়বে না, বাট ওটা ফিলটা আমরা এখানে নিয়ে নিব। সেটা হলো এরকম, কখনো কি তুমি এটা দেখেছো, কখনো কি তুমি এরকম দেখেছো যে নিচ থেকে কোনো একটা জিনিস উপরে উঠে আসতেছে? লাইক এই যে আমার হাতের উপরে এই মার্কারটা আছে, তুমি কখনো এরকম হইতে দেখছো যে এইটা উপরের দিকে উঠতে শুরু করছে? এমনি 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 তো কখনো উঠতে শুরু করবে না। কিন্তু আবার তুমি এটা দেখছো যে একটা উপর থেকে জিনিস ছাড়লে সেটা ঠিকই নিচে পড়বে, কিন্তু নিচ থেকে জিনিস উপরে উঠবে না।
তাই না? তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মরালটা অনেকটা এটাই, যেটা বোঝায় এটা যে কখনোই নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয় না, হয় কি উল্টা হয়। স্বতঃস্ফূর্ত কোনটা হয়? দেখো এই জায়গাতে একটা বরফের টুকরা আছে, এই জায়গাতে একটা বরফের টুকরা আছে, এই জায়গাতে একটা বরফের টুকরা আছে, আর এই জায়গাতে মনে করো ফুটন্ত পানি আছে, বয়লিং ওয়াটার, বা আমি এটা বলতে পারি যে এটা আইস, এটা আইস, আর এটা স্ট্রিম ওয়াটার, স্ট্রিমিং ওয়াটার, মানে বুঝছো? ডেফিনেটলি বুঝছো যে বাষ্প হচ্ছে এরকম পানি, মানে 100°C। সো এটা যদি 100°C হয়, এটা যদি 100°C হয় ফুটন্ত পানি, আর এটা হচ্ছে আইস, ধরে নিলাম 0° আইস। সো এদের মধ্যে আমি একটা থার্মাল কানেক্টিভিটি ঘটাইলাম। থার্মাল কানেক্টিভিটি মানে বুঝতেছো তাপীয় সংযোগ, এটাকে আমরা বলতে পারবো তাপীয় সংযোগ বা থার্মাল কানেক্টিভিটি। তাপীয় সংযোগ, তাপীয় সংযোগ, তাপীয় সংযোগ, তাপীয় সংযোগ। তাপীয় সংযোগ মানে কি? দুইটার ভিতরে তাপের আদান প্রদান হওয়ার একটা ব্রিজ বানায় দেওয়া হয়েছে। যেমন আমার এই হাতটা গরম আর এই হাতটা ঠান্ডা, এখন এটা দূরে রাখলে কি ওদের মধ্যে তাপের আদান প্রদান খুব এক্সপ্লিসিটলি হবে? হবে না তো। কিন্তু এই গরম হাত ঠান্ডা হাত যখন টাচে রাখবো, একটার সঙ্গে একটা ধরে রাখবো, তখন কিন্তু তাপের আদান প্রদান হবে। এই যে ধরে রাখলাম পাশাপাশি, এটাই কিন্তু তাপীয় সংযোগ, একটার সঙ্গে একটা কানেক্টেড হলো থার্মালি। আমি যদি এই দুই হাতের মাঝখানে মনে করো কাগজ রেখে দিই, তাহলে তো তাপ একভাবেও এই পাশ থেকে বসে যাবে না। তো এটা হচ্ছে নন কানেক্টিভিটি, ফাইন। সো এই থার্মাল তাপীয় সংযোগ যদি থাকে, তাপীয় সংযোগ যদি থাকে, তাহলে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটবে? অ্যাকচুয়াল ঘটনা তো এটাই ঘটবে যে, এটাই ঘটবে যে 100° থেকে তাপ 0°র দিকে যাবে। এই 100 থেকে তাপ, এই 100°C থেকে তাপ 100°C থেকে তাপ 0°র দিকে যাবে। সেটাই হবে না? এটা তো আমরা সবাই শিওর যে গরম বস্তু থেকে তাপ প্রবাহিত হয়ে ঠান্ডা বস্তুতে যাবে, মানে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাবে। তাপগতির দ্বিতীয় সূত্রেই আমি আসলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা দিচ্ছি। দেখো, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাবে। উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাবে, নিম্ন তাপমাত্রায় যাবে, নিম্ন তাপমাত্রার দিকে যাবে। কখনো কি এটা হতে দেখছো যে বরফ থেকে, ঠান্ডা জিনিস থেকে তাপ বেরোয় গরম জিনিসের মধ্যে যাচ্ছে? যায় না। গরম থেকেই তাপ ঠান্ডার ভিতরে যায়, ঢুকে, তাই না? সো এইটাই তাপের স্পন্টেনিয়াস ঘটনা, এটাই হচ্ছে তাপের স্বতঃস্ফূর্ত ঘটনা। তাহলে এখান থেকে এটা বুঝতে পারছি যে ফ্রিজের ভিতরে তো ঠান্ডা, ফ্রিজের ভিতরে তো ঠান্ডা, বাইরে তো গরম পরিবেশ, বাইরে তাপমাত্রা তো উচ্চ, বাইরে তাপমাত্রা উচ্চ। তার মানে আমরা বাইরের টেম্পারেচার বেশি, ভিতরের টেম্পারেচার কম। এখন ফ্রিজকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ঠান্ডা থেকে গরমের মধ্যে তাপকে বের করে দাও। এটা কি নর্মালি হবার কথা? কখনো কি এটা হতে দেখেছো জীবনে? এটা দেখোনি তুমি কখনো? নর্মালি স্পন্টেনিয়াসলি হবে না, যান্ত্রিক ব্যবস্থা লাগবে। তার মানে ঠান্ডা থেকে তাপ বেরোয় আবার গরমের মধ্যে যাবে, উল্টা দিকে যাবে, সেইটা প্রাকৃতিক ঘটনা না, সেটা ন্যাচারালি হবে না। একটা ঠান্ডা জিনিস রাইখা দিলে চারপাশের গরম এসে ওরে আবার গলায়া গরম বানায় ফেলবে। একটা আইসক্রিম বের করে রেখে দাও, ওইটার ভিতরে গরম বাতাস থেকে গরম এসে গলে যায়, ওর বাতাসের তাপমাত্রা হয়ে যায়, গলে পানি। কিন্তু ফ্রিজ কেন দরকার? কারণ আমাদেরকে এমন একটা কাজ করতে হবে যেটা নেচারকে ফোর্স করতেছে। ফোর্সটা কিভাবে করতেছে? যে ঠান্ডাকে আরো ঠান্ডা করতেছে। তাইলে এখানে একটা ব্যবস্থা করতে হবে, যান্ত্রিক ব্যবস্থা করতে হবে, জোর করে করতে হবে। সেই যান্ত্রিক ব্যবস্থাটাই হচ্ছে রেফ্রিজারেটর। এইটা এই ঘটনাকে উল্টায় দেয় কাজ করে। কিভাবে কাজ করে? সে ঠান্ডার থেকে জোরপূর্বক একটা মেশিন ইউজ করে গরমটা বের করে দেয় গরমের মধ্যেই। যেমন এই এক্সাম্পলটার সঙ্গে এটা তুমি খুব কোয়াইট ভালো মতো রিলেট করতে পারো, যে একটা বস্তুকে যখন আমি উপর থেকে ছেড়ে দেই, একটা বস্তুকে যখন আমি উপর থেকে ছেড়ে দেই, তখন এইটা একটা ন্যাচারাল ঘটনা, সেটা নিচে পড়বে। এইটা তুমি ঘটতে দেখো না, ন্যাচারালি ঘটতে দেখো না, ঘটতে দেখো ন্যাচারালি দেখো না, যে একটা নিচ থেকে একটা বস্তু উপরে উঠে আসছে। কিন্তু এটা করা যায় যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে। কেন? এখানে একটা প্লেন বা হেলিকপ্টার অ্যাড করে দিলেই তো বস্তুকে উঠাইতে পারবো এখানে।
তার মানে এই জায়গাতে একটা যন্ত্র অ্যাড করতে হবে, এটাতে দুটো পাখা দিয়ে দিলাম, ড্রোন হয়ে গেল, তাই না? পাখা দিয়ে দিলে এটা কিন্তু উঠতে উঠতে এখানে আসবে। তো এটা কি ন্যাচারালি হইছে? না, পাখা ঘোরার কারণে হইছে। তার মানে এইটাই সেই যান্ত্রিক ব্যবস্থা যেটা প্রকৃতির নিয়মের এগেনস্টে যায় একটা কাজ করে দেয়, বা সেটা একটা যন্ত্র দিয়ে করাইতে হয়, এমনি এমনি হবে না। তো এইখানেও ঘটনা তাই, ঠান্ডা থেকে গরমে তাপ বের করে দিতে হবে। তো এটাতে এমনি এমনি বেরোবে না, এইখানে একটা যন্ত্রের সেট আপ আছে, যেমনটা এখানে একটা পাখা ছিল। তো ওইভাবে করেই আমি বললাম যে এই জায়গাতে একটা কম্প্রেসার থাকে। কি থাকে? এটাই সেই যন্ত্র যেটা এই ঘটনাটা, ন্যাচারাল ঘটনাটাকে উল্টায় ঘটাবে। এটাকে আমরা বলি কম্প্রেসার। এটাকে আমরা কম্প্রেসার বলি, কম্প্রেসার, 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 তাই না? অনেক কম্প্রেসার, কম্প্রেসার, কম্প্রেসার প্রেস করে, কম্প্রেসার বলা ঠিক না, কম্প্রেসার। ওকে, মানে যেটা প্রেশার ক্রিয়েট করে বা প্রেশারকে বাড়ায় কমায়, একটা সিস্টেমের মধ্যে চাপকে বাড়ায়ও দিতে পারে, চাপকে কমায়ও দিতে পারে, সেটা মেনটেন করে। এটাকে আমরা বলি কম্প্রেসার। সো একটা কম্প্রেসার থাকে। সেই কম্প্রেসার কি করে জানো? এই কম্প্রেসার একটা মেশিন, ওইটা আমাদের অংশ না যে কম্প্রেসার কেমনে কি করে। খালি এটা জানবা এই যন্ত্রটাই জোর করে ঠান্ডা থেকে গরমে তাপ বের করে দেয়। এখন আমি ওইটাও পড়াইতে পারবি, মেকানিজমটা কি হবে এটাও তোমাদের বলা যাইতো, বাট ওইটা দিয়ে কোনো অঙ্ক নাই, ওটাও বলবো না, দাঁড়াও। তার আগে আমরা মেইন জিনিসটা উদ্ধার করে নিই, যেটা রেফ্রিজারেটরের পার্ট। তাহলে এই জায়গাতে এই কম্প্রেসারটাই সেই মেশিন যেটা ঠান্ডা থেকে গরমে তাপ বের করে দেয়। সেই যে আপেলটা আমি রাখছি, একটা সতেজ আপেল তুমি খেতে চাও, তুমি খেতে চাও একটা সজীব সতেজ গ্রিন অ্যাপেল, তাই না? একদম ওই যে একটা ব্যাপার আছে না, তুমি ফ্রিজ থেকে একটা সতেজ আপেল বের করছো, ছোট ছোট পানির ফোঁটা জমে আছে উপরে, দেখলেই মনে হয় যে কচকচ করে কামড়ায় খাই, তাই না? তো ওই যে একটা ব্যাপার, তো ওইটাকে ফ্রেশ রাখার জন্য রেফ্রিজারেটর, ঠান্ডা থাকলে সেটা ফ্রেশ থাকে, কলে জার্মস অ্যাটাক এগুলো ব্যালেন্স হয়। তো এবার এখান থেকে দেখো যে যে Q1 তাপ বস্তু থেকে বের করে দিচ্ছে, এটাই ফ্রিজের কাজ। কতটুকু তাপ বের করে দিচ্ছে Q1? Q1 পরিমাণ তাপ কোত্থেকে বের করছে? এই বস্তু থেকে যে তাপ শক্তি বের করে দেয়, বস্তুর তাপমাত্রা কমে যাবে না? অবশ্যই কমে যাবে। তো এই যে তাপটা আছে, যেটাকে আমরা বলতেছি Q1, এটাকে আমরা বলতে পারবো এই যন্ত্রটা বস্তু থেকে কতটুকু তাপ বের করছে, এটাকে বলবো বস্তু থেকে বর্জিত তাপ। এটাকে আমরা বলে দিব বস্তু হতে বর্জিত তাপ। বস্তু হতে বস্তু হতে বর্জিত তাপ। বস্তু হতে বর্জিত তাপ। বস্তু হতে বর্জিত তাপ। যে বস্তুটা ফ্রিজে রাখবো আমরা, ওইটা থেকে যতটুকু তাপকে সে বর্জন করবে, বের করে দিবে, সেটা। আর এইটাই কিন্তু আমার আউটপুট। দেখো, মনোযোগ দাও, মনোযোগ তো দেওয়াই আছে, জাস্ট জেনে নাও, এটাই কিন্তু আমার আউটপুট, ইজেন্ট ইট? যে বস্তু থেকে যতটুকু তাপ বের করছে ততটুকুই বস্তু ঠান্ডা হয়েছে। তো আমি ফ্রিজ কেনার পরে তো এটা দেখতে যাব না ফ্রিজে আর কি হয়েছে, আমি আউটপুট দেবো, ভাই আমি যে জিনিস রাখছি এটা ঠান্ডা হয়েছে তো? হ্যাঁ, ঠান্ডা হয়েছে। তো এখানে বস্তু থেকে যে গৃহীত বর্জিত যে তাপ, এটাই আমাদের আউটপুট। আমি কি বলতে চাচ্ছি, এটাই আমাদের আউটপুট, এটাই হচ্ছে আমাদের আউটপুট। এই কই, এই কোথায়, এই ফাইন, এই যে এটাই আউটপুট। এটাকেই আমরা বলতে পারবো আউটপুট। একটা ফ্রিজের আউটপুট, একটা ফ্রিজ কেমন কাজ করছে, মানে বস্তু থেকে যত বেশি তাপ বের করতেছে তত ভালো কাজ করছে সে। তার মানে এটাই হচ্ছে আমাদের আউটপুট, বস্তু হতে বর্জিত তাপ। এটাই যন্ত্রটা করলো, ঠান্ডা থেকে কঠিনে বের করে দিল, ঠান্ডা থেকে গরমে বের করে দিল। দেন এগেইন তুমি এই জিনিসটাও ডেফিনেটলি বুঝতে পারতেছো, এই যন্ত্র কি একটা কাজ করছে না, জোর করে ওইখান থেকে তাপটা বের করে দিচ্ছে। তার মানে এই যন্ত্র একটা কাজ করছে, এটাকে আমরা বলতে পারি যান্ত্রিক কাজ। যন্ত্রের তো একটা যান্ত্রিক কাজ আছে, এই যন্ত্রকে তো এই কাজটা করতে হয়েছে, এটা হচ্ছে যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজ মানে এই যন্ত্রটা এখানে এই কাজটা করছে। কেমনে করছে? বিদ্যুৎ শক্তি আমরা এখানে সাপ্লাই দিছি, এটা আমরা বুঝে গেছি যে এখানে আমরা একটা বিদ্যুৎ শক্তি দিছি। একটা বৈদ্যুতিক লাইন থাকে, তাই না? বিদ্যুৎ শক্তি, একটা বিদ্যুৎ শক্তি আমরা এখানে দিছি, বিদ্যুৎ শক্তি আমরা এখানে সার্ভ করছি, ওইটা দিয়েই যন্ত্রটা একটা যান্ত্রিক কাজ করছে। সেই যান্ত্রিক কাজটাকে আমরা বললাম ডব্লিউ। এখন যে কোনো কাজ করার পরে ওইটা কি তাপে পরিণত হয় না? তুমি দেখবা যান্ত্রিক কাজ করলে তাপ উৎপন্ন হয়। কোথায় হয় এটা? এটা তো সব থেকে সোজা এক্সাম্পল আমার হাতের কাছেই আছে। আমি যদি দুইটা হাতকে এভাবে করে ডলতে থাকি,
যান্ত্রিক কাজ করতেছি না, নড়াচড়া করা মানে যান্ত্রিক কাজ করা। দেখো হাত গরম হয়ে গেছে। দেন এগেইন তুমি যদি এটা দেখো যে একটা গাড়ি যখন চলে যান্ত্রিক কাজ করে, তার কিছু পরে কি হয়, গাড়িটা গরম হয়ে যায়, ইঞ্জিন গরম হয়ে যায়, তখন কুলিং সিস্টেম থাকে। তো ফ্রিজের ক্ষেত্রেও তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারো, তখন ফ্রিজের ক্ষেত্রে এটা বুঝতে পারো যে এই যন্ত্রটা যখন অনেকক্ষণ কাজ করবে ন্যাচারাল এগেনস্টে, এইটা গরম হবে, এই যান্ত্রিক কাজটা এই মেশিনটাকে গরম করবে। এবং এটা তোমরা ফিলও করছো, যাদের বাসায় রেফ্রিজারেটর, আমাদের সবার বাসায় রেফ্রিজারেটর থাকার কথা। তো তুমি জাস্ট রেফ্রিজারেটরের পিছন সাইডে বা সাইডে হাত দিয়ে দেখো, এখনই দেখতে পারো, যাই দেখে আসো যাও। ফ্রিজের যে কোনো একটা সাইডে হাত দিলে দেখবে ওই পাশটা গরম, ভিতরে ঠান্ডা, ঠিক আছে, বাট যন্ত্র যে সাইডে আছে ওই সাইডে একটু হাত দিয়ে দেখো যে গরম। বর্তমানে অনেক ইনসুলেটর ইউজ করে সেটা রিডিউস করার চেষ্টা করে, বাট ওই জায়গায় গরম থাকে। তাহলে ওই জায়গা থেকেই তুমি এটা বোঝার চেষ্টা করো যে এই যান্ত্রিক কাজ যেটা করছে এটা না তাপে কনভার্ট হয়েছে। এখন এই তাপ যদি কোনোভাবে ফ্রিজের মধ্যে ঢুকে, এই তাপ যদি এই ডাব্লিউ পরিমাণ যে তাপ শক্তি উৎপন্ন হয়েছে, এই প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট রে ভাই, শুনতে থাকিস। তো এই যে এটা যে ঢুকছে, এইটা যখন এর ভিতরে আসবে, সেটা কি এই বস্তুরে আবার গরম করে দিবে না? তাহলে লাভ কি হলো? একদিক থেকে তাপ আমি বের করে দিচ্ছি, অন্যদিক থেকে এটা সিপিং করতেছে। তাহলে এই বস্তুটা তো আসলে তাপমাত্রা পরিবর্তন কম হবে। তো সেই জন্য যে এই কাজটা করা হবে সেটা হলো গিয়ে এই যন্ত্র দিয়ে যতটুকু যান্ত্রিক কাজ হয়েছে সেইটার যে থার্মাল এনার্জি সেটাকে এখান থেকে বের করে দেওয়া হবে। এই থার্মাল এনার্জিটাকেও, যতটুকু যান্ত্রিক কাজ হয়েছে এই ডাব্লিউকেও এখান থেকে বের করে দেওয়া হবে, ডাব্লিউকেও এখান থেকে বের করে দেওয়া হবে। যতটুকু যান্ত্রিক কাজ হয়েছে সেটা তো ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, ভিতরে ঢুকলে তো ফ্রিজের ভিতরে বস্তু গরম হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই সেটাকে বের করে দিতে হবে। তাহলে আমি এটাও বুঝতেছি যান্ত্রিক কাজকে বর্জন করতে হবে, মানে যান্ত্রিক কাজের তাপীয় যে ভ্যালু সেটা বের করে দিতে হবে। সেটাকে আমরা বলতে পারবো যান্ত্রিক যান্ত্রিক কাজ। ওই যন্ত্র যে কাজ করছে তার যে থার্মাল হিট সেইটাকে আমরা বের করে দিব। তাহলে আমরা মোট কতটুকু তাপ শক্তি বের করে দিব, তাতে লাভ কি? দেখো, বস্তু থেকে Q1 তাপ বের করছি, আর যান্ত্রিক কাজের পরিমাণ যে তাপের ভ্যালু আছে সেটাও বের করে দিছি। তাইলে এই বস্তুটা ঠান্ডাই থাকবে। তাহলে মোট কতটুকু তাপ আমি বের করছি, দ্যাটস কোয়াইট কমন সেন্স, রাইট? সেটাকে আমরা বলতে পারবো যে Q1 পরিমাণ তাপ বের করছি এবং যান্ত্রিক কাজ পরিমাণ তাপ বের করছি, Q1 প্লাস ডাব্লু পরিমাণ তাপ বের করছি। Q1 প্লাস ডাব্লু, Q1 প্লাস ডাব্লু পরিমাণ কাজ আমরা বের করছি, এতটুকু তাপ আমরা বের করছি। এটাকে আমরা বলতে পারবো পরিবেশে বর্জিত মোট তাপ Q2। এটা হলো পরিবেশে বর্জিত মোট তাপ, পরিবেশে বর্জিত মোট তাপ, এটা হচ্ছে পরিবেশে বর্জিত মোট তাপ। Q2কে আমরা বলছি পরিবেশে বর্জিত মোট তাপ, পরিবেশে বর্জিত তাপ, বর্জিত মোট তাপ, পরিবেশে কতটুকু তাপ মোট বর্জন করছে। একটা বস্তু থেকে আসছে, একটা ওই যান্ত্রিক কাজ। তাহলে এই দুইটাও আমরা জেনে রাখবো ডেফিনেটলি। Q1 এটা হচ্ছে বস্তু থেকে নির্গত তাপ, Q1 আমরা অলরেডি লিখেছি এখানে, এটা বস্তু হতে নির্গত তাপ, এটা বস্তু হতে এতটুকু তাপ নির্গত হয়েছে। আর এই W1 যেটা যান্ত্রিক কাজ, কম্প্রেসার করছে, যান্ত্রিক কাজ, যান্ত্রিক কাজ। এই লাইনটাই মেজরিটি জাস্ট মেনে নেয়, আন্ডারস্ট্যান্ডিংটা ধোঁয়াশা থাকে, কনফিউশন থাকে। 1% কনফিউশনও তোমারে আসলে বাঁচাবে না। ইন্টারে আমার এই ধারণাটা ফার্স্ট ইয়ারের প্রথম 3 মাসে ভেঙে যায়। কোনো কোনো সময় এরকম করছি যে আচ্ছা এটা না ঠিক একটা বুঝলাম না, আরে মাইনানি হয়ে যাবে। ওইটারই উইকলি পরীক্ষায় যায় দেখি যে ওইটাতেই মারাটা খাইছি, যেটা মনে করছিলাম হয়ে যাবে। কনফিউশন 1% থাকলেও তোমার এইচএসসিতে তুমি পাস করে A++ পাইতে পারো, ওতে কিছু উদ্ধার হবে না। কিন্তু অ্যাডমিশন বা তোমার সামনের জার্নি সায়েন্সের রাস্তায় মহা বিপদের হয়ে যাবে। সেই জন্য বলবো যে উইথ কনফিউশন ইউ আর উইক, নো কনফিউশন ইউ আর স্ট্রং। ওকে, তো এই জন্য কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। 1000 কোটি অঙ্ক করায় কিছু করতে পারবো না, বলে দিলাম আমি। 1000 কোটি অঙ্ক পারি ভাইয়া, দেখবা যে তুমি অঙ্কে মনে করো ফেল মেরে দিয়ে চলে আসছো, কিন্তু কনসেপ্ট প্রপারলি জানো, তারপরে অঙ্ক প্র্যাকটিস করছো, ভালো করবা। আচ্ছা, তো এখান থেকে দেখতেছি বস্তু হতে বর্জিত তাপ Q1 যান্ত্রিক কাজ, আর এই দুইটার যোগফলটাই হচ্ছে পরিবেশে বর্জিত মোট তাপ। এতটুকু বুঝে গেছি। সো আমরা রেফ্রিজারেটরের যে অংশটা আমাদের আছে ওটা বুঝে গেছি, যেটা হচ্ছে সিওপি। এই ধরনের তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা সিওপি নির্ণয় করি, সিওপি সিওপি সিওপি। বইয়ে হয়তো এটা লেখা নাই, বইয়ে লেখা আছে কার্য সহগ
সিওপিকে আরেকটা নামে ডাকে বাংলাতে, বাংলাতে না, ওই এই নামগুলো তো কোনোটাই বাংলাতে না, প্রত্যেকটা নামই তো আসলে ওই ইংলিশেই। তো এটা বাংলাকরণ যখন করা হয় কিছু কিছু ওয়ার্ড আছে এটা বাংলা শুনতেই আমার হাসি লাগে, কার্য সহগ। এটার ইংলিশটা হচ্ছে গিয়া কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। কোএফিসিয়েন্ট মানে সহগ, অফ পারফরমেন্স, পারফরমেন্স মানে হচ্ছে কাজ, মানে কাজ না মানে কর্মদক্ষতা আর কি, যাই হোক পারফরমেন্স, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স মানে পারফরমেন্সের সহগ, ওই জন্যই বলে কার্য সহগ, বাংলাতে এটাকে বলা হবে কার্য সহগ, কার্য সহগ, কার্য সহগ একের থেকে বেশি হবে, কার্য সহগ, কার্য সহগ একের থেকে বেশি হবে। কার্য সহগ হচ্ছে এমন জিনিস যে যতটুকু কাজ করছে সেটাতে আরো বুস্টারের মতো অনেকটা, বুস্টার মানে তো বুঝছে একটা জিনিসকে বুস্ট করে দেওয়া, তো ব্যাপারটা অনেকটা এরকমই নয়। ব্যাপারটা কীরকম, যে যন্ত্রটা যদি মনে করো কাজ করছে 50 জুল, কার্য সহগ হচ্ছে এমন একটা সংখ্যা সেটাতে বাড়ায় দেয় 150 জুল করে দিছে, তো এটা একের থেকে বেশি হবে। ওকে ফাইন। তো এখন কার্য সহগের মান কি হয়, কার্য সহগ সব ক্ষেত্রেই তুমি যে যন্ত্রই বানাও না কেন, যে কোনো যন্ত্রই তুমি বানাও না কেন, তোমার কাছে ওই কার্য সহগ কর্মদক্ষতার অনুপাত এরকম হয়, কিরকম হয়, সবসময় এরকম হয় যে কি আমি পাইলাম আর কি আমি দিছি, যে কোনো কিছুর বিবেচনা তো এটা যে তুমি কি ইনপুট দিলা আর তুমি কি পাইলা, এটাই তো রুল, দ্যাটস দ্য রুল, দ্যাটস দ্য রুল, তুমি কি ইনপুট দিছো আর কি আউটপুট পাইছো। সেই জায়গাতে খেয়াল করো যে আমরা জানতে চাই যে উপরে এই যন্ত্র থেকে আমরা কি আউটপুট পাইছি। শীতলীকরণ যত যন্ত্র আছে তাদের জন্য আমরা সিওপি নির্ণয় করি, এটা একটা শীতলীকরণ যন্ত্র, ফ্রিজ ঠান্ডা করে বস্তুরে। আর যেসব যন্ত্র হচ্ছে যান্ত্রিক কাজ করে তাদের ক্ষেত্রে আমরা কর্মদক্ষতা বের করি, ইফিসিয়েন্সি। ফাইন। সো আউটপুট কি পাইছি আর ইনপুট কি দিছি, আউটপুট কি পাইছি আর ইনপুট, আউটপুট কি পাইছি আর ইনপুট কি দিছি, সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে ফাইন, আউটপুট কি পেয়েছি আর ইনপুট কি দিছি। এখন এই যন্ত্রের কাছেই তুমি জিজ্ঞাসা করো তো যে আউটপুট কি পাইছো তুমি, যন্ত্র কথা বলবে, যন্ত্র কথা বলবে না। তো যন্ত্র যেটা করবে এটা থেকে আমরা বলতে পারবো যে ফ্রিজ যখন আমরা ইনস্টল করি আমাদের পারপাস এখান থেকে কতটুকু তাপ শক্তি বের করছে, বস্তু থেকে কতটুকু তাপ বের করছে, ওর কাজ ঠিকমতো করার জন্য আরো এক্সট্রা কি তাপ বের করছে ওটাই আমার দরকার নাই। আমার দরকার ভাই আমি আপেল রাখছি, আপেল ঠান্ডা হয়েছে কতটুকু, যদি বেশি হয় তাহলে ফ্রিজ ভালো ছিল, প্রথম কনসার্ন তো এটা। এখন আরো অনেক টাইপের ফ্রিজ আছে তাই না, যে এইটা, এটা হচ্ছে ফ্রোজেন না, এটা কখনোই বরফ জমায় দিবে না, এটা কি করবে, এটা হচ্ছে ঠান্ডা রাখবে, চিল রাখবে, কিন্তু মেইন বেসিক পারপাস একটাই, ঠান্ডা করা। তো বস্তু হতে বর্জিত তাপ এটাই আউটপুট। আপেল থেকে 10 জুল তাপ বের করলে এটাই আমার কাজ, 10 জুল তাপ বের হয়েছে, বস্তু ঠান্ডা হয়েছে। 50 জুল বের করলে আরো ভালো, বেশি ঠান্ডা হয়েছে। তো এখান থেকে বুঝতেছি বস্তু হতে বর্জিত তাপই আমাদের আউটপুট, Q1, এই Q1ই আমাদের আউটপুট। এইটাই, এই লাইনটাই মেজরিটি বুঝবে না, হঠাৎ করে লিখে দিবে বইয়ে, তো ওটাই বুঝাচ্ছি। সো Q1 বস্তুটা কতটুকু ঠান্ডা হয়েছে, দ্যাটস মাই প্রাইমারি কনসার্ন, রাইট। সো ওই জায়গা থেকেই আমি বলতেছি যে বস্তুর থেকে যে তাপ বের হয়েছে ওইটাই তো ভাইয়া এই যন্ত্রের আউটপুট। তুমি একটা বাতি জ্বালাইছো, হ্যাঁ, একটা একটা ল্যাম্প জ্বালাইছো, ল্যাম্পের কাছে তোমার আউটপুটের আশা কি, যে ওইটা কতটুকু আলো দিবে, নাকি ল্যাম্পটা কতটুকু গরম হয়েছে, এটা তোমার কাছে মনে হয় ভালো ল্যাম্প ভালো গরম হয় না। এটা ল্যাম্পের কাছে আউটপুট হচ্ছে কি সে কত আলোক শক্তি দিছে, তা সে নিজে কত গরম হয়েছে ওটা তো ভাই আমাদের দরকার নাই। সো তার উল্টা এক্সাম্পলও আছে, একটা হিটার যখন তুমি কিনো ওর কাছে আউটপুট কি চাও, ও কত তাপ দিছে, ভালো হিটার গরম হয়, কিন্তু ও কত আলো দিছে এটা কি তোমার কনসার্ন, হিটার কিন্তু জ্বললে আলোও জ্বলে, ওই আলো দিয়ে কি করবো ভাইয়া, গরম হলে ঠিক আছে। তো ফ্রিজের কাছে কনসার্ন কি, বস্তু কত ঠান্ডা হয়েছে, মানে বস্তু হতে বর্ধিত তাপ কত, এটাই তো আমার আউটপুট, সেই আউটপুট এটাই Q1। আর ইনপুট কি, ইনপুট কি আমি কি দিছি, এই যে এই যন্ত্রটাই তো আমি দিছি। ব্যাপারটা তো এরকম যে বিদ্যুৎ শক্তি দিছি, একটা ফ্রিজ কিনে নিয়ে আসছো, বস্তু ঠান্ডা হয়েছে, আমি কারেন্ট দিছি, তো ইনপুট হচ্ছে কারেন্ট বিল, রাইট। তো ওই জায়গা থেকে আমি তোমাকে বলছি যে এই যে যন্ত্র চলছে এই যান্ত্রিক কাজটাই তো এই বিদ্যুৎ শক্তি থেকে আসছে। তো বুঝতে পারতেছো এইটাই আমার ইনপুট, এটাই হচ্ছে গিয়ে ইনপুট, এটা আমাদের ইনপুট, ইটস কোয়াইট সিম্পল, রাইট। যে আমরা ফ্রিজে শুধুমাত্র প্লাগটা ইন করে দিই, সকেট ইন, তো চলতে থাকে। তো বুঝতে পারতেছি যান্ত্রিক কাজটাই আমরা ইনভেস্ট করেছি, আউটপুটটা কি পেয়েছি, বস্তু কত ঠান্ডা হয়েছে। সো দ্যাট ইজ ইনপুট হচ্ছে সিম্পলি আমরা এটাই প্রোভাইড করেছি, যেটা ডাব্লিউ। তাহলে আমরা বুঝতেছি ইনপুট হচ্ছে ডাব্লিউ আর আউটপুট হচ্ছে Q1।
এই তো এফিসিয়েন্সি, এই লাইনটাই দেখবে বইয়ে লিখা। অনেকে আছে মাইনা নিছি ভাই বুঝি নেই কি জানি ওই জায়গায় হঠাৎ করে। তো তাদেরকে আমি বলবো যে অনেকে আবার এমনি পড়ায়, এইটা শুনে আমার খুব হাসি পাইছে। আমরা দক্ষতা ইকস টু, এটা আমি অনেককে বলতে দেখছি যে দক্ষতা ইকস টু, আমরা যখন যন্ত্রের দক্ষতা দেখছি কাজটারে বলছি আউটপুট আর গৃহীত শক্তিরে বলছি ইনপুট। এটা আন্ডারস্ট্যান্ডেবল, শক্তি নিছে একটা সোর্স থেকে, তো সেটার জন্য হচ্ছে কিউ ওয়ান গৃহীত শক্তি, আর যন্ত্রটা যে যান্ত্রিক কাজ করছে সেটাই হচ্ছে আউটপুট। এদের অনুপাতকে আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা। স্বাভাবিক, এতটুক যান্ত্রিক কাজ করছে আর এটা হচ্ছে এতটুকু তাপ বের করছে। অনেকে বলে দেয় এটা জাস্ট এইটার উল্টা, ঠান্ডা করবে, বুঝছস না, তাহলে এটা উল্টাই গেল Q1/W। আরে অদ্ভুত তো, কি কইলো মাঝখান দিয়া, ওইটা আর এটা উল্টা উল্টা না, এগুলি ফাও কথাবার্তা আর কি। কনসেপ্টের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, হিট পাম্প আর হচ্ছে এই শীতল কুলিং সিস্টেম এক জিনিস না। তো এমনি বইলা দিয়ে পোলাপানের দুয়ে দিয়ে মিলাই দিলাম, এই হয়ে গেছে, দেখো হয়ে গেছে ভাই। এই দুয়ে দিয়ে মিলাই দিলে না পোলাপানের ওই দুয়ে দিয়ে মিলতে থাকে, মিলতে মিলতে পরীক্ষার খাতায় যায়, পরীক্ষার হলে যায় রিয়েলাইজেশন আমার তো সবই মেলা ছিল, কিন্তু সে পরীক্ষায় কিছু মিললো না, তারা তখন কষ্ট পায়। তো এটাকে বলা হয় হচ্ছে গিয়া এই জিনিসটা, এটা মেনে নেওয়ার মতো না। এটা একটা স্টুডেন্টের অভিমান হয় তখন, যে ভাই আপনি এটা বুঝাই দিলেন আর আমি তো যা পরীক্ষা খাইলাম মারা, এটা হইলো, এটা কোনো এটা কিছু হলো। তো ওইটা হওয়া যাবে না। তো কনসেপ্ট বুঝতে হবে, দেখতে একই রকম লাগলে এই কারণ উল্টা এইসব বলে দিলে হয় না। তো এখন তোমরা কারণটা জানো, এখন তোমরা কারণটা সবাই বুঝছো যে কেন Q1/W। ডাব্লিউ তো আমি ওই যান্ত্রিক কাজ, ডাব্লিউটা হচ্ছে যান্ত্রিক কাজ, যন্ত্র এই কাজটা করে দিছে। কেন করে দিছে? কজ নর্মালি তো তাপ ঠান্ডা থেকে বেরোইতো না, এই জন্য যান্ত্রিক কাজ। আর এই যে Q1, এই Q1টা হচ্ছে বস্তু হতে বর্জিত তাপ, বস্তু হতে বর্জিত তাপ, বস্তু হতে বর্জিত তাপ। যেই বস্তুটা ছিল সেই বস্তু থেকে কতটুকু তাপ বের করছে। তো সিম্পল, আমরা এটা বুঝে ফেলছি। এবং এইটা সবসময় জানবা যে এই যন্ত্রটা আসলে এভাবেই বানায় কম্প্রেসার, যে ও যদি এখানে 10 জুল কাজ করে তাহলে ও তাপ বের করে দেয় হয়তো বা 30 জুল, মানে আউটপুটটা বড় হয়। মানে এই যন্ত্রে এরকম অল্প দিলে বেশি পাওয়া যায়, ব্যাপারটা এরকম। তো বুঝতেছো, ও 10 জুল কাজ করে দিলে দেখা যায় যে বস্তু থেকে 40 জুল বের হয়ে গেছে। সিস্টেমটা এভাবে করে বানানো। এখানে আসলে বেসিকলি সিএফসি দেওয়া থাকে, এই সিএফসি দেওয়া থাকে বর্তমানে, এখানে একটা পাইপলাইন থাকে, ওইটা হচ্ছে আলাদা মেকানিজম, আমাদের ক্লাস 7-এর বিজ্ঞান বইয়ে ছিল। ওই ফাও আলোচনা এখন আমরা ঢুকবো না, আমরা আমাদের জিস্টে আছি, এটাই আমাদের এখানে সিলেবাসের পার্ট। এটা পোলাপান বুঝে না, যেটা আমি ক্লিয়ার করছি। ওকে, সো কত গুণ বাড়ায় দিছে সেটাই ইফিসিয়েন্সি। তো তুমি এটা জানতে পারো যে ম্যাক্স কেসে এটাই হবে যে যান্ত্রিক কাজের থেকে বস্তু হতে বর্জিত তাপ বেশি, Q1 বেশি আসে। তো Q1 যদি কই গেল, কোথায় লুকালো, এই যে, তো Q1 যদি বেশি হয় তাহলে এটা একের থেকে বড় হবে। সো ফিজের ক্ষেত্রে বেশি হয়। তো কার্য সহগের ভ্যালু ইউজুয়াল কেসে একের থেকে বেশি পাই আমরা। তো এখন এই সূত্রকে আর একটু পলিশ করা যাবে, এটাকে আর একটু গোছানো যাবে। দেখো, সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, এটা ইকুয়ালস টু Q1/W। আমরা তো এটাও দেখে আসছি যে আমরা এটাও তো দেখছি যে Q1/W ইকুয়ালস টু Q2, Q1/W ইকুয়ালস টু Q2, Q1/W ইকুয়ালস টু Q2। তো আমরা জানি যে Q1/W ইকুয়ালস টু Q2, Q1/W ইকুয়ালস টু Q2। তার মানে এইটা দাঁড়াইলো বস্তু হতে বর্জিত তাপ এবং যান্ত্রিক কাজের যোগফল হচ্ছে পরিবেশে বর্জিত মোট তাপ। তো আমি তো চাইলে এখানে একটু চেঞ্জ আনতে পারি। কেমনে পারি? আমি কি এটা লিখতে পারি না যে W ইকুয়ালস টু Q2 মাইনাস Q1, W ইকুয়ালস টু Q2 মাইনাস Q1, W ইকুয়ালস টু Q2 মাইনাস Q1, W ইকুয়ালস টু Q2 মাইনাস Q1। এইখান থেকে আসছে, এই যে দেখো, এই ডাব্লিউকে রিপ্লেস করবো। তো বুঝে গেছি যে পরিবেশে মোট যত তাপ ছাড়ছে আর বস্তু থেকে যে তাপ ছাড়ছে, এই দুটো বিয়োগ করেই বুঝে যাবো এক্সট্রাটা আসলে যান্ত্রিক বা যন্ত্র থেকেই আসছে, এক্সট্রা যে তাপটা ছাড়তে হয়েছে। তাহলে ডাব্লিউকে যদি আমি এখান থেকে হটায় দেই, ডাব্লিউ মহাজনকে হটায় দেই, তাহলে ব্যাপারটা কি এরকম হয়ে যাবে না যে কিউ ওয়ান ডিভাইডেড বাই Q2 মাইনাস Q1। ডাব্লিউকে আমি Q2 মাইনাস Q1 করে দিলাম।
Q2 মাইনাস Q1 করে দিলাম, Q2 মাইনাস Q1 করে দিলাম, তাইলে এটাও একটা চমৎকার সূত্র বের হয়ে গেল। তার মানে আমরা এখান থেকে বের করতে পারবো একটা, কখনো কখনো কোনো কোনো অঙ্কে এখান থেকে বের করতে লাগবে, এখান থেকে বের করতে হবে। বলা থাকবে ডিরেক্টলি বস্তু হতে এতটুকু তাপ বের হয়েছে, ফ্রিজ থেকে এই যে যন্ত্রটা এতটুকু কাজ করছে, ভাগ করে দিলে শেষ। আরেকটা ওয়ে হচ্ছে এটা, এইটাই সব থেকে বেশিবার কাজে লাগে, এই সূত্র দিয়েই বইয়ের অঙ্ক মেজরিটি, যে বস্তু হতে কতটুকু তাপ বের করছে আর আর পরিবেশে মোট কতটুকু তাপ বের হয়েছে। যদি বলে দেয় পরিবেশে মোট 1000 জুল তাপ বের হয়েছে আর বস্তু থেকে 750 জুল তাপ বের হয়েছে, এখানে বসে দিলেই কাজ শেষ। এখানে জাস্ট Q1 Q2 দেওয়া থাকলে, কারণ এটা আরেকটু গোছানো যায়, এটাকে আরেকটু গোছানো যায়। দেখো তাপমাত্রা দিয়েও এটা নির্ণয় করা যাবে। কিভাবে যাবে? ইজেন্ট ইট আ কমন সেন্স? বস্তু হতে যখন তাপ বের হইছে, বস্তু হতে যখন তাপ বের হইছে, বস্তু হতে যখন তাপ বের হইছে, সো বস্তু হতে তাপ বের হইছে Q1, বস্তু হতে তাপ বের হইছে Q1, বস্তু থেকে Q1 তাপ বের হইছে, আর পরিবেশে মোট Q2 তাপ বের হইছে। আমরা তো এটা জানি, আইডিয়াল যদি হচ্ছে গিয়া তাপ ইঞ্জিন হয় বা আইডিয়াল মেশিন যদি হয়, তাহলে তাপমাত্রা এবং তাপশক্তি প্রপোর্শনাল। আদর্শ কেসে সেটা ইমাজিনারি একটা ব্যাপার। যাই হোক, তো এখান থেকে এটা আমরা বুঝতেছি যে যত তাপ বেরোবে তত তাপমাত্রা, যত তাপ বেরোবে তত তাপমাত্রাও সেখানে বেশি বা কম হবে। এটাই তো মানে সমানুপাতিক, সোজা কথা। তো এখান থেকে তো এটাও আমরা বুঝতে পারতেছি যে ভিতরের তাপমাত্রা কি, ভিতরের তাপমাত্রা T1 ধরলাম, ফ্রিজের মধ্যে কক্ষের তাপমাত্রা বলে, T1 কে বলে কক্ষের তাপমাত্রা বা টেম্পারেচার অফ দ্য চেম্বার। আর পরিবেশের তাপমাত্রা যদি T2 হয়, এরা কি প্রপোর্শনাল? ডেফিনেটলি Q1 প্রপোর্শনাল T1, Q2 প্রপোর্শনাল T2। ওকে, Q2 প্রপোর্শনাল T2, Q2 প্রপোর্শনাল T2, T1 প্রপোর্শনাল T1। এই T1 কে আমরা বলতে পারবো কক্ষের তাপমাত্রা। T1 কে আমরা কি বলছি? কক্ষের তাপমাত্রা। কক্ষের, কক্ষ মানে কোন কক্ষের? ওই ফ্রিজের কক্ষের, ফ্রিজের কক্ষের, চেম্বারের তাপমাত্রা। কক্ষের তাপমাত্রা, কক্ষের তাপমাত্রা, কক্ষের, কক্ষের তাপমাত্রা, কক্ষের তাপমাত্রা। হ্যাঁ, তো গেল এটা, ফাইন। আর এই T2 কে আমরা কি বলবো? পরিবেশের তাপমাত্রা। T2 কে আমরা বলবো পরিবেশের তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা, পরিবেশের, পরিবেশের তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা T2। তাহলে এরা প্রপোর্শনাল যদি হয়, তাহলে ডেফিনেটলি এই লাইনটা সত্য। তত হয় উচিত যে Q1, Q1 প্রপোর্শনাল যদি হয়, তাহলে Q1 ইকুয়ালস টু K T1 লেখা যাবে না? এরা তো সমানুপাতিক, Q1 T1 এর সমানুপাতিক। বস্তু থেকে আসছে মানে তো ভিতরে তাপমাত্রার থেকে আসছে। তো এইটা হচ্ছে K T1। আর Q2 ইকুয়ালস টু কি হবে? K T2। সমানুপাতিক হলে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসে। Q2 হচ্ছে পরিবেশের তাপমাত্রা আর T2 হচ্ছে Q2 হচ্ছে পরিবেশে বর্জিত মোট তাপ আর T2 হচ্ছে পরিবেশের তাপমাত্রা। তো এখান থেকে আমরা এই দুইটা লাইন সবাই বুঝে গেছি যে এই দুইটা সমানুপাতিক। তাহলে Q1 কে লিখতে পারবো KT1, Q2 কে KT2, KT2, KT2। তো এবার হচ্ছে Q1, 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 সো Q1, Q1, তাই না? Q1, সো Q1 ইকুয়ালস টু কি হবে? KT1, Q1 ইকুয়ালস টু KT1, T1 টা কে, আর Q2 ইকুয়ালস টু KT2, KT2 মাইনাস KT1। ওকে, তো এখান থেকে কেটা কমন নিয়ে বাদ, এবার কেটে কমন নিয়ে বাদ। এইটি আসলে বলা লাগে না, মেজরিটি স্টুডেন্ট বুঝে, কিন্তু আমি তোমাদেরকে এতটাই ভালোবাসি যে সব কিছু বলতে শুরু করছি, সব কিছু বলতে শুরু করছি। আমি স্টুডেন্টের উপরে এই 15 বছর পড়ানোর পরে কি হারাইছি জানো? একটা জিনিস হারাইছি। 15 বছর স্টুডেন্টকে পড়ানোর পরে আমি আগে স্টুডেন্টদেরকে আরও বেশি ক্যাপাবল ভাবতাম, ইদানিংকালে কম ভাবা শুরু করছি। কারণ হচ্ছে গিয়া আসলে আমাদের জেনারেশনে, আমাদের জেনারেশন রাখো, তোমাদের জেনারেশনে যে স্টুডেন্টরা আছে এরা পড়ালেখা ঠিক মতো করে না। হচ্ছে কি, ইহা একটি সত্য ঘটনা, তাই না? তো তোমাদের মেজরিটির কথা বলছি। সো তারপরে যদি 30% ঠিক মতো পড়ে, তাহলে সেটাও অনেক বড়, কিন্তু সেটাও কোটি কোটি স্টুডেন্ট। তো ওখান থেকে আমি এটা বলতেছি এই কারণে যে এখন না আমি এইসব কথাবার্তা ব্যাখ্যা দিয়ে বলি, এই যে কে টে লিখতেছি এটি লেখা লাগে, এবারে একটা স্টুডেন্টই বুঝে যাবে যে এখানে কে বসে যায়, তো একবারে লেখা যেত সূত্রটা যে T1 ইকুয়ালস টু T2 মাইনাস T1। তো তারপর আমি জানি যে এটা পড়ানোর কিছু না, তাও আমি তোমাদেরকে এতটা ভালোবাসি যে মাঝে মধ্যে
এইগুলোও আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাই দিই। সো এটা আমি বাসবই, এটা আমার দায়িত্ব, ফাইন। কিন্তু তোমাদেরও দায়িত্ব আছে, নিজের পড়ালেখাটা কিন্তু করে ছাড়তে হবে ভাইয়া। দিন শেষে যদি করো ফেল, দিন শেষে যদি ফেল তো দূরে থাকুক, তোমাদের সর্বোচ্চ ভালো করার সুযোগ থাকার পরেও সেটা গ্র্যাব করে না নিতে পারো, যে ব্যাটসম্যান মনে করো প্রত্যেক বলই আকাশে উঠাইতেছে, এখন যদি ফিল্ডার ক্যাচ না ধরতে জানে, তাহলে উইকেট পড়বে কেমনে? এটা বুঝো যে একটা সেই খেলায় নামছে, একটা মনে করো টিমের সঙ্গে খেলতেছে এবং ওই ব্যাটসম্যান অপোনেন্টের সবাই বল আকাশে উড়াইতেছে, প্রত্যেক বলেই ক্যাচ প্র্যাকটিস হইতেছে, কিন্তু ফিল্ডাররা ক্যাচ ধরতে জানে না, তাহলে উইকেট পড়বে? কাজ হবে? হবে না, তাই না? তো এটাই বলতেছি যে তোমাদেরকে ওই জিনিসটাই বাড়াইতে হবে, থিঙ্কিং ভলিউম এবং ক্যাপাবিলিটি দিয়ে খুব দ্রুত জিনিসপত্র তুমি ক্যাচ করে নিতে পারো। খালি বলছি আর ধরে নিছো, তোমার কিন্তু সেই সক্ষমতা আছে ব্রেনের। অ্যাট দ্য এজ অফ 15, 15 বছর বয়স, 16 বছর বয়স তোমাদের, ওই ম্যাক্সিমাম 17 ধরলাম। তো এটা যদি হয়, তাহলে এখন তোমার ভিতরে কিন্তু শার্পনেস অনেক বেশি থাকবে। তো আমি এর থেকে আসলে পড়াইতে যে এইটাই মিসিং পাইছি, আমি যেটা আসলে এক লাইনে বলে টলে শেষ করে ফেলতে চাই, পোলাপান ওইভাবে বললে মাথার উপর দিয়ে যায়। বুঝলাম না ভাই, আপনার কাছে এটা অবভিয়াস মনে হয়? আমার কাছে তো অনেক কিছু অবভিয়াস মনে হয়। আমাকে যদি ডিরেক্টলি কেউ এই সূত্রে একবারে বলে, আমি অবশ্যই ইন্টারমিডিয়েট, হ্যাঁ এটাই তো হওয়ার কথা, ভিতরে তাপমাত্রায় বুঝতেছি বুঝতেছি, ওই মাথায় এইসব এত লাইন মাইন এটি আমি একবারে বুঝে যেত। খালি আমি একা না, এরকম সংখ্যা হিউজ ছিল। ইদানিং কালে বলা মানে অনলাইন পড়াইতে গেলে এটা দেখি যে কি এমন কোশ্চেন জিজ্ঞাসা করে, আমার তখন মনে হয় হুম, স্যাড, কিন্তু হাসি মুখে বলি আরে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝে দিচ্ছি। তো ওরাও বুঝাই দেই। কিন্তু তোমার থেকে সত্য লুকিয়ে রাখলে কিন্তু তোমার সাফল্য আসে পড়বে না। তোমাকে যদি আমি তোমার আসলে সত্যটাকে ধরায় দিই, তাহলে তোমার হাতে যখন টাইম আছে, তখন স্টিল ইউ হ্যাভ টাইম টু রিকভার ইয়োর সেলফ। সো এটা তোমার প্রথম ভালো চাওয়া, এটা তোমার প্রথম ভালো চাওয়া। যদি এটাই আমি না করি, তার মানে তোমাকে আমি বলি নাই ইউ হ্যাভ টু রান ফার, মিলিয়ন্স টু গো বিফোর ইউ স্লিপ, মিলিয়ন্স টু গো, ফাইন। এই যে সাইমুল বলছে ক্লাস 10-এ পড়ি আর এইচএসসির ক্লাস দেখি, এই সুপার ফাস্ট, এটাই তো দরকার। আমি একই কাজ করতাম সাইমুল, ক্লাস দেখার আমার সুযোগ ছিল না, আমাদের যুগে তো ক্লাস 10-এ এই অনলাইনই ছিল না, আমার ইন্টারেও ছিল না, যাই হোক। সো ওইটা দেখার সুযোগ ছিল না, কিন্তু ক্লাস 10-এ পড়তাম, কিন্তু ওই 11-12-এর বই খাতা বাসায় ছিল। তো ওইগুলি নিয়ে মাঝে মধ্যে দেখি তো কিছু পারি কি না, আমি কি আসলে একটু পারি নাকি দেখি তো, এটা মোটিভেশন ছিল, একটু দেখতাম একটু, তাই বলে ওইটা নিয়ে বসে পড়ছি এমন না, ঘাটতাম। যে ম্যাথ করতেছি, আচ্ছা ঠিক আছে 10-এর তো সবই পারি, খালি 10-এর ম্যাথ পারি এটা বললে কি খুবই কম বলে ফেলতেছি। ওই বয়সে জাজবাটাই এরকম ছিল। ম্যাথ অলিম্পিয়াড কখন হয়? ক্লাস 5 থেকে ম্যাথ অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড ইজ এ গুড থিং, ভালো চিন্তার প্রবলেম দেয়। তো ওইগুলো আমি সলভ করতাম। ম্যাথ অলিম্পিয়াডে যখন আসলে রিজিওনালে চ্যাম্পিয়ন হইতাম, মাথায় পতাকা বেঁধে দিত, আমি ওইখানে ওই অত আলোচনা যাচ্ছি না, যাই হোক, যে একটা ব্যাপার ছিল, সেটা উজ্জীবিত করতো। তখন মনে হতো বইয়ের তো কিছু অঙ্ক, এটা পারবো না কেন, ওই তখনই আসলে বীজবপন হয়ে যায়, বইয়েটাই তো চান্স পাইতে হবে, ওখানে এর থেকে সোজা অঙ্ক আসে ভাই। সো এটা তোমাকে রিসোর্সটা দিতে হবে। এখন ম্যাথ অলিম্পিয়াডে যায় একজন ক্লাসের ফার্স্ট বয় যে যায় ওখানে চ্যাম্পিয়ন হবে সেটা না, তাকে ওই থটফুল হইতে হবে, দোজ আর এক্সেপশনাল ব্রিড। সো এটা বলছি যে ক্লাস 10-এ বসে ওইগুলি অলিম্পিয়াড ওইগুলি হয়েছে অনেক দরকার, কিন্তু এটা আমি সবাইকে বলবো না, দিস ইজ নট আ সলিউশন ফর এভরিওয়ান, রাইট? সো যেটা বলতে চাচ্ছি, যে তখন মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, বাসায় একটা ম্যাথের বই আছে, একটু উল্টাই তো দেয়, আচ্ছা ইমাজিনারি নাম্বার, আচ্ছা ফাইন আই, বন্ধুরে যা পরের দিন বলতে তুই জানো আই কি, তাই না? ইমাজিনারি কোয়ান্টিটি, আই হচ্ছে √/-1, এটা বলছি ক্লাস 7-এ, 10-এ এসে জানছি তা না, তখন তো এত সুযোগ ছিল না। তো তখনই মনে করো যে বইগুলো কিনে নিয়ে বুক ফেয়ার থেকে আমি ওই সাহিত্যের রচনা মজার বই এটি কিনতাম না, কিন্তু তোমার ব্যাপার এটা, একজনই আমার কাছে মনে হতো তার বই পড়ে আমি একটা ফিলোসফিক্যাল ব্যাপার পাইতাম। যদিও খুব সহজ ভাষায় লিখতেন, হুমায়ুন আহমেদ, তাকে আমি ভাই আর আর আমার হয় আসলে নাই ওরকম প্রাঞ্জল, ওরকম ব্যাপারটা নাই। ওনার বইগুলো বললে আমার ভালো লাগতো। মিসির আলী, হিমু সমগ্র, সেরা লাগতো। হিমুকে যখন ডিসক্রাইব করা হইতো যে সে হচ্ছে মহাপুরুষ হতে চায়, মধ্য দুপুর, হিমুর মধ্য দুপুর, মধ্য দুপুরের স্পেশালিটি কি জানো তোমরা? মধ্য দুপুরের স্পেশালিটি হচ্ছে ওখানে তখন কোনো ছায়া দেখা যায় না, কারণ সূর্য থাকে মাথার উপরে, এটাও ফিজিক্স, মাথার উপরে। তাহলে সম্পূর্ণ আলো মাথার উপরে পড়লে ছায়া কেমনে পড়বে? প্রজেকশন তো হবে না। যখন সূর্য হেলে পড়বে তখন এক একটা লেন্থ অনুযায়ী প্রজেকশন পড়বে। তো মধ্য দুপুরে সবাই মহাপুরুষ। কেন? কারো ছায়া পড়ে না। মহাপুরুষদের প্রথম বৈশিষ্ট্য তাদের হচ্ছে ছায়া পড়ে না, অতি মানবীয়।
সো এটা একটা ফিলোসফিক্যাল, এটা বাস্তবের সঙ্গে মিল নেই, রাইট? সো এই যে ব্যাপারগুলো আমার মজা লাগতো ওই সময়, আমি এই বইগুলো পড়তাম। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে ওই অলিম্পিয়াড করতে গেলে নিউরনের অনুরণন, নিউরনের আবারও অনুরণন, গণিতের মজা, মজার গণিত, আইএমওতে আসা সকল প্রবলেম, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে 7-8 থেকে পড়তাম। তোমাকে বলছি না তোমাকে এটাই করতে হবে, বাট তোমাকে যে কোনোভাবে তোমার ইমাজিনেশন পাওয়ারকে ওই জায়গায় নিতে হবে। দ্যাট ওয়াজ ম্যাথ ফর মি। তো টেনে উঠতে উঠতে ইন্টারমিডিয়েটের বহুত কিছু পারিবে। যে জায়গাতে তুমি আসো সেই জায়গার সঙ্গে তারা যা পারে অতটুকু পারলে তুমি কখনো বাংলাদেশের মতো কান্ট্রিতে এটা চিন্তা করতে পারবা না যে তুমি টপ টিয়ার্স হবা। তোমাকে তাদের থেকে ডেফিনেটলি বেশি জানতে হবে। এখন তুমি সেটা কিভাবে জানবা আমি জানি না, তোমাকে সেটা করে দেখাইতে হবে। আর তুমি যদি তুমি ক্যাপাবল হও তাহলে তুমি সেটা করতে পারবা, নাহলে তুমি পারবা না। দ্যাটস দ্য রিয়েলিটি। তো ওইখানে আমি তোমাদেরকে বলছি যে দ্যাট ইজ অনলি দ্য প্রপার কনসেপ্ট অ্যান্ড ইউর ডেডিকেশন, নাথিং এলস। লেগে থাকতে হবে। সাফল্য তোমার ঘরের দুয়ারে এসে নক করবে যে একটা পার্সেল, সাফল্য তোমার কাছে আসছে। আদারওয়াইজ কিন্তু জিনিসটা হবে না। তো এই কথাগুলো তোমাদেরকে আমি রিমাইন্ডার আকারে দেই। রিমাইন্ডার আকারে এই জন্য দেই, আছে না যে একজন পেশেন্ট আসছে ডক্টরের কাছে, এখন ডক্টর বললো, চেক করে দেখলো কি ডায়াগনোস, যে অবস্থা তো খুবই খারাপ, বাইচে থাকে কয়দিন, যেটাই টেনশনের ব্যাপার। এখন বললো না সব ঠিক আছে, ওকে ডান, যান 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 যান। তার কি ভালো হয়েছে? তার সাথে ভালো হইলো? তার এটাতে সর্বনাশ হইলো, হয়তো বা তার ট্রিটমেন্ট হইলে সে ভালো থাকতো, তাই না? সো তোমরা স্টুডেন্ট যারা, আমার কাছে মনে হয় যে তোমাদের কি দরকার, তোমাদের দরকার হচ্ছে থিঙ্কিং ক্যাপাবিলিটি জায়গাগুলোকে ডেভেলপ করে দেওয়া, ডিপ্লয় করে দেওয়া। সেটা একজন মেন্টরের দায়িত্ব হবে। তা যদি আমি করতে চাই তাহলে প্রথমেই তোমার অবস্থা ডায়াগনোস করে বলতে হবে যে ভাইয়া এইডি করতে হবে, নাহলে কিন্তু গেছো। তো এটা বলতেছে এই কারণে যে ব্যাচ বাই ব্যাচ, আমি জানা তা বলি না, আমি নিজে অবজার্ভ না করলে সেটা অ্যাকনোলেজ করি না, করি যদি সেটা ওই রকম হয় তো। সো ব্যাচ বাই ব্যাচ স্ট্যান্ডার্ডটা একটু লয়ে যাচ্ছে, এখন অনেকটা গ্যাপ হয়ে গেছে। মাঝে মধ্যে অনুভূতি হয় বলবান করে কি সারাদিন, এমন তো না এমন তো না যে হচ্ছে গিয়ে আমরা অনলাইনে মানুষ কি করে জানি না। আরে তোমরা যা করো তার থেকে 10 গুণ পরিমাণ অনলাইনে আমরা থাকি, আমাদের বহুত কাজ থাকে আর কি। তো স্টুডেন্টের কাজ কি হবে ভাই? অনলাইনে যে পড়ালেখা করবা আর ভালো কিছু চ্যানেল সাবস্ক্রাইব করবা যেগুলো তোমাকে আসলেই চাঙ্গা করে রাখে। মানে হঠাৎ করে একটা নিউজ চ্যানেল ফেক নিউজ দিয়া ভরা, সকালে একটা গল্প বিকালে একটা গল্প হচ্ছে কি দিতেছে মিলিয়নস অফ ভিউ, ভাই ওইটি দেখো না। আমি আমি বুঝাইতে পারছি না, দেখবে যে যুদ্ধ লেগে গেল, বুর্জ খলিফা ভেঙে গেল, বিশাল একটা থাম্বনেইল লাগায় মনে করো দিয়ে দিল, আর সবাই মিলে বলছে আরে হায় হায় বুর্জ খলিফাতে তো বোমা মেরে দিছে। কিন্তু কথা হচ্ছে এটা ফেক নিউজ ভাই, কিন্তু ওইটাই লক্ষ কোটি মানুষজন দেখবে। তো তোমরা যখন স্ট্যান্ডার্ড, তখন তোমরা কি করবা? তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি জানো যে কোনটা তোমাকে অ্যাকুরেসি দিচ্ছে, কোনটা তোমাকে নলেজ দিচ্ছে। সেরকম জিনিসপত্র, যেমন তুমি মোটিভেশনাল টকের জন্য সেরকম কেন মোটিভেশন, যার তার কথা হইল না ভাই, নিজের জীবনটা অনেক ইম্পর্টেন্ট, ডোন্ট ওয়েস্ট ইট। সো এটা গেল। তো এইভাবে করে তোমাকে বুঝতে হবে যে সোর্সটা কোথায়। তো সেই গুণটা যদি স্টুডেন্টের থাকে যে আচ্ছা আমার অবস্থান তো এই জায়গায়, তার মানে সময় বাকি আছে, নিয়াজ ভাই বললো 12 মাস, নিয়াজ ভাই বললো তার মানে তো ঠিক এটাই না। আচ্ছা খুলে দেখি যে হ্যাঁ তাই তো, প্রবাবেল ডেট তো এই মাসে আমাদের এত তারিখে পরীক্ষা হবে। তো আমি তো দেখলাম বই মিলায় পরীক্ষা দিয়ে যে আমি পারি না। তো ভাই তো ঠিকই বলছে, তিতা হইলেও সত্য কথা বলছে যে ভাইয়া 12 মাস টাইম আছে, সিরিয়াস হও। এটাই যদি আমি তোমাকে না বলতাম তাহলে তুমি যা বলতা যে ভাই একদিন খালি বলতেন কষ্ট করতে হবে। সবসময় হাসি মুখে তোমাদেরকে গুড মেসেজ দেওয়াটা যদি আসলে দায়িত্ব হয় তাহলে সেটা দায়িত্ব না। তোমাদেরকে রিয়েল অবস্থানটা বলতেছি আমি। অনেক 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 পরিশ্রম করতে হবে। স্বপ্নটা তুমি সর্বোচ্চ দেখো, সেটা সফল করার জন্য পরিশ্রমটা সর্বোচ্চই হবে। সো কেয়ারফুল, কেয়ারফুল, ওকে? সেলিব্রেট করতেছো স্টাডি, দ্যাটস সামথিং। সেলিব্রেট করতেছো উইথ ইফেক্টিভ নলেজ, দিস ইজ সামথিং ফাইন। তো আমরা এই ইনফরমেশন পেয়ে গেছি। তো আমাদের কাছে ফর্মুলা চলে আসছে, মানে আমরা যদি দুইটা তাপমাত্রা পাই তাহলে কাজ চলবে। কক্ষের তাপমাত্রা মানে ফ্রিজের রুমের তাপমাত্রা কত, এবং পরিবেশের তাপমাত্রা কত। এখন তোমার মনে হইলো তুমি এইটা শোনার পরে নিজেকে ইঞ্জিনিয়ার ফিল করতেছো, তাই তো? তো দুইটা তাপমাত্রা জানলে আমি পেয়ে যাবো। তুমি চাইলেই কিন্তু এটা টেস্ট করে দেখতে পারো। কীভাবে পারো? বাসায় থার্মোমিটার আছে না? তো থার্মোমিটার নিবা, যে তোমার যে বাসায় ফ্রিজটা আছে ওইটার সিওপি কত, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সটা কত, মাপবো। প্যাশন চলে আসছে, আরে মাইপে দেখাই দিচ্ছি, সম্ভব। প্রথমে নিবা থার্মোমিটার, নিয়ে তুমি ফ্রিজটা খুলবা, খুলে ফ্রিজের মধ্যে থার্মোমিটার রেখে দিবা 5 মিনিট। তারপরে বের করলে পেয়ে যাবা ফ্রিজের ভিতরের তাপমাত্রা কত।
নর্মাল ফ্রিজের অংশ বলছি, রেফ্রিজারেটার তো জিরোর কম হবে, থার্মোমিটার তো জিরো পর্যন্ত আছে, ফাইন। তো ওইটাই আর কি, জিরো কম হবে, ওই ওই থার্মোমিটার যেটা তো ওই স্কেল দিবে। তো তুমি ফ্রিজের দরজাটা খুলে ভিতরে থার্মোমিটার রেখে নিলা, তার মানে কক্ষের তাপমাত্রা T1 মেপে ফেলছো। এরপরে ওই থার্মোমিটারটাকে তুমি আবার নর্মালাইজ করে পরিবেশে রেখে দিলা, মানে পরিবেশের তাপমাত্রা তো দেখাই দেয়, দেওয়াই তো থাকে আমাদের ইসে স্মার্টফোনগুলোতে, তাই না, আপডেটে বা গুগলে তো আছেই। তো তারপরেও তুমি তোমার ওই রুমের মধ্যে কত তাপমাত্রাটা মেপে নিলা। রুম টেম্পারেচার থাকবে, রুমের মধ্যে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। T2 তো তুমি জানোই যে রুম টেম্পারেচার নর্মাল, মানে বাইরের রুমে যেখানে তুমি ফ্রিজ রাখছো। তো পরিবেশের তাপমাত্রা থার্মোমিটার দিয়ে মাইপা নিলা, মাইপা নিয়ে এই সূত্রতে বসাও না, এই কক্ষের তাপমাত্রা মানে ওই ফ্রিজের ভিতরের আর পরিবেশের ফ্রিজের চারপাশের যে তাপমাত্রা, মাইপা নিয়ে বসাও, সিওপি পেয়ে যাবা। এখন সিওপি কি ফিক্স থাকবে? ফিক্স থাকবে না সিওপি। নিউজিল্যান্ডের একটা ফ্রিজ আর বাংলাদেশের একটা ফ্রিজের মধ্যে সিওপি একই ফ্রিজ হইলেও আলাদা হবে। একটা ফ্রিজ আছে যেটা সে নিউজিল্যান্ড অনেক ভালো ফ্রিজ বানায়, এই জন্য বলছি, ওখানে ইউজ হইতো। ওই সেম ফ্রিজে তুমি বাংলাদেশে আসলে সিওপি চেঞ্জ হয়ে যাবে। কেন হবে? এই যে পরিবেশের তাপমাত্রার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, রাইট? এই টার্মটা পরিবেশের তাপমাত্রার উপরে ডিপেন্ডেন্ট। তার মানে তুমি বুঝতে পারতেছো নিউজিল্যান্ডের তাপমাত্রা পরিবেশের কত ছিল সেই অনুযায়ী সিওপি সেট হয়েছে। বাংলাদেশে যতটুকু তাপমাত্রা সেই অনুযায়ী সিওপি সেট হবে। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো, তাই না? আবার শীতকালে পরিবেশের তাপমাত্রা যা হবে গ্রীষ্মকালে তা হবে না, মানে সিজন অনুযায়ী আমাদের ফ্রিজের পারফরমেন্স সব কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তাহলে আমরা এটা সবাই বুঝে ফেলছি। এবার চলো আমরা হচ্ছে গিয়ে ফ্রিজে একটা অঙ্ক করে ফেলে হবে, বইয়ে একটা চারটা অঙ্কই আছে, কিন্তু ওই অঙ্কগুলাই খুব সোজা, আমরা কয়েকটা ভালো অঙ্ক করে দেখি। আচ্ছা, তো একটি ফ্রিজ একটি ফ্রিজ একটি ফ্রিজ একটি ফ্রিজ একটি ফ্রিজ একটি ফ্রিজ 2 কেজি পানিকে 2 কেজি পানিকে 2 কেজি 0 ডিগ্রির পানিকে 2 কেজি 0 ডিগ্রি এর পানিকে 0 ডিগ্রি এর পানিকে 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 1.5 আওয়ারে 1.5 আওয়ারে বরফ করতে পারে বরফ করতে পারে বরফ করতে পারে। এইটা বইয়ের নাই, বইয়ের অঙ্ক না, অনুশীলনীতে পাবো না। এটা এটা ডিউতে আসছিল, তাতে কিছু যায় আসে না, এটা ওই অনুশীলনীতে থাকতে পারতো। এত আওয়ারে বরফ করতে পারে। যন্ত্রের ক্ষমতা যন্ত্রের ক্ষমতা 1000 ওয়াট হলে যন্ত্রের ক্ষমতা নির্ণয় করো। যন্ত্রের ক্ষমতা নির্ণয় করো। যন্ত্রের ক্ষমতা নির্ণয় করো। যন্ত্রের ক্ষমতা নির্ণয় করো। ওখানে সিওপি বলা আছে। সিওপি বলা আছে 2.5, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স 2.5, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স 2.5। এখন যন্ত্রের ক্ষমতা চাইছে। যারা কনসেপ্ট বুঝে নেয় তারা এই অঙ্কটা পারবে না। চেঞ্জ কিন্তু মহান কিছু না, কনসেপ্টের ব্যাপারটা এরকম, জানা থাকলে কোনো কিছু না, না জানা থাকলে কি হাজার অঙ্কতেই ওটা হবে না। মাইরা এই যে মাহিবুল ইসলাম বলছে, স্যার আপনি এক্সট্রা করে সিকিউ এমসিকিউ সলভ করান না কেন? ওই কে কইছে আমি করাই না? মাহিবুল, মাহিবুল কে বলছে তোমাকে এটা? কে বলছে? তুমি কোর্সে ভর্তি হয়েছো মাহিবুল? কোর্সে তুমি ভর্তি হয়ে দেখো, লাস্ট দিনেও তো ক্লাসে হচ্ছে সিকিউ এমসিকিউ করাচ্ছিলাম। হ্যাঁ, তুমি যেটা বলছো আমি এটা বুঝতে পারছি যে সিকিউ এমসিকিউ মেইন প্রায়োরিটি দিয়ে করাই না, কথা এটাই করার কথা তাই করাই না। তো কিন্তু রিসেন্ট টাইমে তুমি যদি আসলে ব্যাপারগুলো দেখো, আমি সিকিউ এমসিকিউ সাফিসিয়েন্ট সলভ করে দিই, দ্যাট ইজ দ্য বেস্ট মার্কেট ফিট প্রোডাক্ট ব্যান্ড। তোমাকে এটা বুঝতে পারতে হবে। তুমি যদি এটা না বুঝো তাহলে সারাদিন তুমি ফিজিক্সের অঙ্ক করতে থাকো। আজকে থেকে আমি বলে দিলাম তুমি অঙ্ক করা শুরু করো ফিজিক্সের, তুমি একদম শিওর থাকবা তুমি অঙ্ক করতে থাকতে পারবা, তোমার
অ্যাডমিশনের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও মনে হবে অঙ্ক করা শেষ হয় না ভাই, আরও কয়টা বাকি। কেমিস্ট্রিতে পাস করবে কেমনে? ম্যাথে তো তখন কী হবে তোমার? বাংলা ইংলিশ আইসিটি কি পড়তে হবে না? সো প্র্যাকটিক্যাল হও। সো ওই জায়গাতেই কম্প্যাক্টলি শিখতে হয়, মাস্টারিং নলেজ কম্প্যাক্ট হয়, বুঝছো? আমি কনফিডেন্টলি বলতে পারি, তুমি আমাকে যে কোনো বইয়ের অঙ্ক তুলে দাও না তোমাদের বইয়ের, ওইটি তো আমি বাহাতে মিলাবো। তো এটা আমি বলতে পারি কখন? যখন আমার কনসেপ্ট এরকম স্ট্রং তখন। খালি অঙ্ক করে যায় জিন্দগিতে এই কাম হইতো না। তো এটাই আমি তোমাকে বলতে চাই, তোমাদেরকে বলতে চাই যে তোমাকে 80% নাম্বার পাওয়াবে তোমার অ্যাকুরেট কনসেপ্ট, আর সিকিউ এমসিকিউ তোমাকে আরও 20% শার্প করবে, তাইলে হবে 100। যদি ওই 80% ঠিক না থাকে, 20 দিয়ে কি পাস হবে? পাসও হবে না। তো এই জন্য আমি সবার আগে 80 করাই, তারপরে 20-তে কাজ করি। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। মাহিবুল ইসলাম, বুঝছো তুমি? আচ্ছা, একটি ফ্রিজ, একটি ফ্রিজ 2 কেজি, 2 কেজি, 2 কেজি এত এর পানিকে এত ঘন্টার মধ্যে বরফ করতে পারে। তো যন্ত্রের ক্ষমতা নির্ণয় করতে হবে। তো ডেফিনেটলি যারা খালি সূত্র মুখস্থ করে গেছে আর ভাবতেছে অ্যাডমিশনে অঙ্ক পারবে, তারা কিছুই করতে পারবে না এই অঙ্কে। কারণ চিন্তা করবে সূত্রের মধ্যে তো কোনো জায়গায় ভাই এটা তো দেখলাম না। এই যে ক্ষমতা আসলে করতে হয়, ক্ষমতা মানে তো পি, সূত্রের মধ্যে তো ক্ষমতা দেখলাম না। সূত্রের মধ্যে আমরা এটা দেখছি যে সিওপি ইকলস টু কিউ, Q1/W, এটা আমরা দেখেছি। তো কোত্থেকে দেখলাম, কোত্থেকে দেখলাম, কোত্থেকে দেখলাম যে এখানে পি আসলো কোত্থেকে? হয়তো ভাঙতে পারবে না, সূত্র মুখস্থ করে গেছে। এই কোত্থেকে পি এলো? পি তো আমি জানি না ভাই। একটা গান আমি দেখি মাঝে, একটা মিম আকারে চলে না, ওই যে একটা হিন্দি মুভির একটা ক্লিপ পুরোনো দিনের, যে টিচারকে জিজ্ঞাসা করতেছে স্কুলের স্টুডেন্ট যে আপনি যা যা কিছু আমাদেরকে পড়াইছেন তা তো কোনো জায়গায় নজরেই বললো না, প্রশ্ন তো রাখেন, কোনো জায়গায় আইলোই না এডি। তো টিচার তখন তাকায় আছে যে ওই স্টুডেন্ট অভিযোগ দিচ্ছে যে আপনি যা যা কিছু আমাকে পড়িয়েছেন তা তো পরীক্ষাতে আসেনি, তাহলে এগুলোর প্রয়োজন কোথায়? তাই না? এরকম একটা মিম আছে। তো ওই ব্যাপারটা এরকম যে যদি কোনো একটা স্টুডেন্ট এই সূত্রটাই মুখস্থ করে যায় যে Q1/W, এখন পরীক্ষা হলে ক্ষমতা পি পামুক এখানে তো নাই, তাহলে ওরে বলবো যে ভাইয়া যা পড়াইছে তার মধ্যে দিয়ে এটা আছে, তোমাকে ওই সক্ষমতা থাকতে হবে যে তুমি বুঝতে পারছো কিনা। অ্যাকচুয়ালি কনসেপ্ট অনুযায়ী আমরা পড়তেছি, সেখান থেকে তুমি এগুলো পারবা। যেমন দেখো পি এখানে নাই, তাদের তো কিছু যায় আসে না, এতটুকু তো ভাঙতে পারার কনফিডেন্ট থাকতে হয়, কনসেপ্ট থাকলে ওটা আসে। যে ডাব্লিউ আমরা এটা সবাই জানি না, কাজ ইকলস টু ক্ষমতা বাই সময়, P/T। কি বললাম? উল্টো বললাম তাই না? আমরা জানি যে P=W/T, এটা তো আমাদের সবার জানা। কাজ বাই সময়কে আমরা বলি ক্ষমতা। পাওয়ার ইকলস টু কাজ বাই সময়। তো আমার ডাব্লিউ তো বের করার ওয়ে আছে, ওই যে কম্প্রেসার যে যন্ত্রটার কথা বলছে ওর ক্ষমতা বের করতে বলতেছে, যন্ত্রের ক্ষমতা। তো ক্ষমতা তো আমরা এখান থেকে পাইতেই পারি, ডাব্লিউ ইকলস টু আমরা লিখতে পারবো না, পিটি। তো এটাটুকু তো চেঞ্জ করাই যায়, কনসেপ্ট না থাকলে তখন বুঝতে পারে না, এখানেও কেউ সূত্র যাবে, ও ডেফিনেটলি যাবে। তো পিটি, ডাব্লুর এখানে লেখাইতে পারবো পিটি, হয়ে গেছে অঙ্ক। সিওপি ইকুয়ালস টু Q1/PT, Q1/PT। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের পি বের করতে লাগবে। আমরা দেখতে পাচ্ছি আমরা পি বের করতে চাই। এখন সিওপি তো অঙ্কে দেওয়া 2.5, ওই যন্ত্রটার ফ্রিজের সময়ও তো অঙ্কে বলে দিছে। কতটুকু সময় লাগছে বরফ গলাইতে? 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা লাগছে। তো আমার টাইমের ভ্যালু 1.5 ঘন্টা, 1.5, 1.5 1.5 ঘন্টা। তার মানে এটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আমরা জানি 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ডে বসাইলাম। তাহলে আননোন ফ্যাক্টর জাস্ট একটাই, এখানে আমাদেরকে এবার Q1 এর ভ্যালু বসাইতে হবে। Q1 এর ভ্যালু যদি আমরা এখানে বসাতে পারি, তাহলে দেখো সমীকরণ থেকে আমরা পি পেয়ে যাব, যাকে আমরা চাই। আমরা চাই হচ্ছে ওই ক্ষমতা বের করতে। তাহলে Q1 লাগবে। Q1 কি ছিল? আমি পরিচয় দিয়েছিলাম। Q1 এর পরিচয় হচ্ছে বস্তু থেকে বর্জিত তাপ। Q1 হচ্ছে বস্তু হতে বর্জিত তাপ। Q1 বস্তু হতে, বস্তু হতে বর্জিত তাপ, বস্তু হতে বর্জিত তাপ, বস্তু হতে বর্জিত তাপ। তো এখানে বস্তুটাকে পানি, পানির থেকে তাপ বের করে বানাইছে বরফ। তো আমরা এটা বুঝে ফেলেছি যে ফাইন, যে এখানে আমাদের কাছে পানি আছে 2 কেজি। এখন 2 কেজি পানিকে যখন তুমি বরফ বানাবা, ফ্রিজের মধ্যেই তো পানিটা রাখছো, পানির থেকেই তো তাপ বের করতে হবে। তো পানি থেকে কতটুকু তাপ বের করে নিয়ে আসতে হবে? পানিকে বরফ বানানোর জন্য
কতটুকু তাপ বের করতে হয় এই সূত্র সবাই জানি 9-10 থেকে, MLF বরফ গলনের সুপ্ত তাপ। বরফ গলনের সুপ্ত তাপ এম হচ্ছে কত কেজি পানি আছে, এই বরফ গলনের সুপ্ত তাপ ওইটাই কিন্তু পানি জমানোরও তাপ, তাই না? তো এবার দেখো যে এম কেজি পানি আছে যেটা হচ্ছে 2 কেজি, আর এলএফ এর ভ্যালু আমরা জানি। এলএফ কি? ওই যে সুপ্ত তাপ, সুপ্ত তাপ ল্যাটেন্ট হিট অফ ফিউশন, রাইট? গলনের সুপ্ত তাপ। তো এই যে গলনের সুপ্ত তাপ এটা কত থাকে? 336,000 জুল পার কেজি। এটা আমরা সবাই জানি, এত জুল পার কেজি। 336,000 জুল পার কেজি, 336,000 জুল পার কেজি, 336,000 জুল পার কেজি। 9-10 থেকে জানো। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব Q1 এর ভ্যালু কত। Q1 এর ভ্যালু কত? Q1 এর ভ্যালু কত? Q1 এর ভ্যালু কত? Q1 এর ভ্যালু কত? যেটা হচ্ছে 672,000 এত জুল। তাহলে বস্তু হতে বর্ধিত তাপ, বস্তু তো পানি, পানি থেকে তাপ বের করে দিছে, ওটা বরফ হয়ে গেছে। তো Q1 আমরা পেয়ে গেলাম, এখানে আমরা Q1 পেয়ে গেছি। Q1 এর ভ্যালু হচ্ছে 672,000 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হয়ে গেছে, তাই না? এটার ভ্যালু আসছে 124.44, 124.44 পাওয়ার বের করছি আমরা, তাই না? আমরা বের করেছি পাওয়ার। এটাকে সলভ করার মাধ্যমে আমরা কি পেয়ে গেছি? এটাকে সলভ করার মাধ্যমে আমরা পাওয়ার বের করতে পারছি। তো আমি পাওয়ারটা যদি এখান থেকে বের করি তাহলে এটার আনসারটা এটা হবে। দেখো এই যে এই যে এই যে হয়েছে, কই গেল? 672,000 divided by 1.5 into 3600 into 2.5. ওকে, এটার ভ্যালু আসবে 49.78 ওয়াট। এইটা হচ্ছে আনসার। ওকে, তাহলে দেখো এই আহামরি কোনো অঙ্ক না, বাট কনসেপচুয়ালি কারেক্ট না থাকলে তা আবার পারবাও না, এটা ঝামেলা। ওকে, 2.5, এটা এখানে হচ্ছে 2.5 ইন্টু, ঠিক আছে, এটাই আনসার। ওকে, সো ডান। সো আমরা কনসেপ্টে যে জায়গাটা আছে রেফ্রিজারে সব পড়ে ফেলছি। আমাদের প্রবলেম সলভিং ক্লাসে আমরা এইটার উপরে বেশ কয়েকটা অঙ্ক পেয়ে যাব, ঠিক আছে? সো অলরেডি 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে। সো আমরা নেক্সট ক্লাসে, এরপরে নেক্সট ক্লাসে ওই যে একটা পার্ট কিন্তু বাকি আছে, সেটা কি বলো তো? সেটা হচ্ছে কার্নো যে যন্ত্রটা আছে, দেখি আজকে এটা হোম টাস্ক দিই। বলাপান হচ্ছে কি, এটা দেখি, এটা নোট যারা দিচ্ছ নোটের সঙ্গে যদি পারো তাহলে এটা অ্যাড করো, না পারলে তো আর অ্যাড করবো না ওখানে। দেখি তো এই কাজটা কে করতে পারো, যে আয়তন এবং চাপের কার্নোচক্রের গ্রাফ দেওয়া আছে, কার্নোচক্রের গ্রাফ দেওয়া আছে, পারবা? যারা আর্কাইভ ক্লাস করছো, কোর্সে যুক্ত হয়ে, তারা পারবা, কারণ ওখানে আমি করাইছি এটা। ফাইন। এই বিন্দুর চাপায়তন পি এ ভি এ দেওয়া আছে, এই বিন্দুর চাপায়তন পি বি ভিবি দেওয়া আছে, খুব ইজিলি পারা উচিত তোমাদের এটা। পিসি ভিসি দেওয়া আছে, পিডি ভিডি দেওয়া আছে। এখন বের করো তো এখানে কৃত কাজ কত। এই প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, এইগুলোর মাধ্যমেই তুমি বের করে দেখাবা কৃত কাজ কত। এইটা তোমাদেরকে ফুড ফর থট, কৃত কাজ কত বের করো, দেওয়া হলো। আর এখানে গামাটা বলা আছে, গামার ভ্যালু গামা, মানে এই সাইনের মাধ্যমেই তুমি সূত্রটা বের করো কাজের। এটা করবা SW, এই নির্ঘাত বুয়েটিয়ান। হ্যাঁ, এখনই যারা পারবা, আমার ক্লাস দেখে যারা যারা কোর্সে যুক্ত হইছো, আর্কাইভে যাবা, যায় তো আমার এই ক্লাস দেখে পারবা, সেটাও পজিটিভ। সে পারা তো পারাই, দেখে পারছে মানে শিখে তারপরে পারছে, সেটাকেও আমি পজিটিভ ধরবো। আর যারা আসলে আমার ওই ক্লাস না করেই পারবা, সেরা ভাই, নির্ঘাত বুয়েটিয়ান, তাই না? সো এইটারই পরের ভার্সনটা আর একটু টাফ, যে এখানে বিন্দু দেওয়া থাকবে একটা পূর্ণাঙ্গ, আর যে কোনো দুইটা বিন্দুর একটা করে কোঅর্ডিনেট দেওয়া থাকবে, তাও বের করা যাবে। আমি ডেটা বেশি বাড়াই দিছি, সোজা করে দিছি। এইটা SW, নেক্সট ক্লাসে আমরা ওই হার্ডের যেটা আমি মুখে বলতেছি হয়তো বা তোমরা এখন বুঝতেছো না, ওটাও করাবো। এইটা করে বের করবা, নোটের সঙ্গে এটা দিবা। এখন ঘটনা করবে, ভাই আজকে একটা অঙ্ক দিছে আমাদেরকে করতে, নোট তো করি, এটা তো আমি পারি না, এই জন্য নোটই দিলাম না। এটা করতে হবে না, মানে এটা এক্সট্রা। যদি পারো তাহলে নোটের লাস্ট পিসটা এটা অ্যাড করো, আর যদি না পারো তাহলে তুমি যতটুকু আমাদের নোট করো অতটুকু করেই সাবমিট করো।
দোয়া করবেন ভাই আমাদের জন্য, তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মন থেকে ভাইয়া প্রচন্ড দোয়া না। আমার কাছে যখন কেউ দোয়া চায় তখন আমার মনে হয় আরে পাগল, দোয়া তো সবসময় থাকেই, দোয়া তো সবসময় থাকে। দোয়া মানে কি গুডউইল, কারো প্রতি যদি আসলে সদ ইচ্ছা থাকে, তার ভালোটা যদি কেউ গুড উইশার্স, কারো যদি কেউ হয় অরিজিনালি, তার মন থেকে দোয়াটা সবসময় থাকে। সো অ্যাজ আ টিচার ডেফিনেটলি তোমাদের সবার জন্য দোয়া থাকবে। এবং দোয়ায় কিন্তু আসলে কাজ হবে না, কাজ হবে তোমার পরিশ্রমের। এই কথাটা খুবই সুন্দর যে আল্লাহ তাআলা বলতেছেন সূরার ভিতরে যে বান্দা কি যা চায় তা পায়, তারপরেই তিনি বলতেছেন বান্দা ঠিক তাই পায় যা সে চেষ্টা করে। তো বুঝতেছো, তোমার প্রতি দোয়া থাকলে তোমার ভালো, তোমার প্রতি ওয়েল উইশেস থাকলো, বাট তোমরা যদি পরিশ্রমী এবং চেষ্টাশীল হও তাহলে তুমি লাইফে যা যা চাও তাই পাবা। এটাই বড় দোয়া, সবাইকে বলবো চেষ্টাশীল হবো, পরিশ্রমী হবো। ওকে ফাইন, সো সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই 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 বাই, টাটা।